প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের এমসিকিউ ব্যাচের দ্বিতীয় ক্লাস, সিআরপিসির। আজকে আলোচনা করা হবে ধারা 46 থেকে 148 পর্যন্ত। তো প্রথমে ধারা 46 বা 46। 46 ধারায় বলা হচ্ছে কিভাবে গ্রেপ্তার করতে হয়। তার মানে গ্রেপ্তার করার পদ্ধতিটা বলা আছে 46 ধারায়। যদি কথা বা বাজে সরি যদি কথা বা কাজে আত্মসমর্পণ করে কয়েদ স্বীকার না করে, তবে আসামির দেহ স্পর্শ ও বন্দি করা যাবে। তার মানে কেউ যদি, পুলিশ দেখলে কি বলে, হ্যান্ডস আপ, মানে হাত উত্তোলন করেন, তখন দুই হাত এভাবে উত্তোলন করতে হয়। তো দুই হাত যদি উত্তোলন না করে, অথবা বিদেশে বলা হয় ফ্রিজ, তার মানে একেবারে জমে যান, থেমে যান, স্থির হয়ে যান, স্টপ দেয়ার, সেখানেই থেমে যান, দৌড় দিবেন না, পালানোর চেষ্টা করবেন না। তো পুলিশ যেভাবেই বলুক না কেন, যদি পুলিশের কথা শোনা হয়, তার মানে সে স্বেচ্ছায় ধরা দিচ্ছে, পালানোর চেষ্টা করছে না। আর যদি স্বেচ্ছায় ধরা না দেয়, তাহলে আসামিকে পুলিশ দৌড়ে গিয়ে ধরবে, ধরে অ্যারেস্ট করবে। এটা বলা হচ্ছে, তার মানে তাকে স্পর্শ করা যাবে এবং বন্দি করা যাবে। অ্যারেস্ট করার পদ্ধতিটা আমরা সিনেমাতে বা বাস্তবে হয়তোবা দেখেছি, অনেকেই সিনেমা নাটকে যেভাবে হয় সেভাবে। 2 নম্বর হচ্ছে গ্রেপ্তারের চেষ্টায় প্রতিরোধ, রেজিস্টিং এন্ডেভার টু অ্যারেস্ট। কেউ যদি গ্রেপ্তার করতে আসে কাউকে, মানে পুলিশ বা কোনো কর্তৃপক্ষ, প্রশাসনের কেউ যদি কাউকে গ্রেপ্তার করতে আসে, তাহলে তিনি নিজে, মানে যাকে গ্রেপ্তার করা হচ্ছে তিনি নিজে যদি বাধা দেন, তাহলে কি হবে? বা গ্রেপ্তার এড়াতে যদি চেষ্টা করে, মানে পালানোর চেষ্টা করে, তাহলে গ্রেপ্তারে প্রয়োজনীয় সকল পন্থা অবলম্বন করা যাবে। তার মানে যদি কঠোর হওয়ার দরকার হয়, দৌড়ে গিয়ে তাকে ধরতে হয়, অথবা তার পায়ে গুলি করার যদি দরকার হয়, সেক্ষেত্রেও করতে পারে। 3 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। 23 সালে এই 46 ধারার 3 উপধারা থেকে একটি প্রশ্ন আসছে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে, যেটাকে বলা হয় এনকাউন্টার। কাউকে ধরতে গিয়ে সে পালিয়ে যাচ্ছে বা বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ছে, তথাকথিত বন্দুক যুদ্ধ। আসামি যারা গ্রেপ্তার করতে গেছে, পুলিশ, র্যাব বা এই ধরনের প্রশাসনিক কোনো ব্যক্তি, তো তার প্রতি যদি আক্রমণ করে, সেক্ষেত্রে তাকে, তার মৃত্যু ঘটানো যাবে। কার মৃত্যু ঘটানো যাবে? যাকে গ্রেপ্তার করা হচ্ছে, আসামির। যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। তার মানে কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে? যদি কোনো হেইনাস, মানে খুব সিরিয়াস অপরাধ করে, ঘৃণিত খুব অপরাধ করে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় এই ধরনের অপরাধ করে, সেক্ষেত্রেই তাকে গ্রেপ্তারের সময় মৃত্যু ঘটানো যাবে। এটা হচ্ছে 46 ধারার মোড অফ অ্যারেস্ট, বা অ্যারেস্ট কিভাবে করা হবে সেটা বলা হলো। আশা করি বুঝেছেন। এবার 47, গ্রেপ্তারের উদ্দেশ্যে প্রবেশ ও তল্লাশি করা যাবে। মানে গ্রেপ্তারের জন্য কোনো বাড়িতে, কোনো তাঁবুতে, বা কোনো প্রতিষ্ঠানে, বা কোনো ভেসেলে, বা কোনো, যে কোনো, মানে বদ্ধ চার দেওয়ালের মাঝে প্রবেশ করা যাবে এবং তল্লাশিও করা যাবে, সে আছে কিনা। তাকে তো কেউ যদি গোপন করে রাখে, আশ্রয় দিয়ে রাখে, তাহলে তো খুঁজে বের করতে হবে। তাই এটার অনুমতি দেওয়া দেওয়া হলো কততে? 47 সেকশনে। 51, গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। দেহ তল্লাশি পূর্বক পরিধেয় বস্ত্র ব্যতীত দ্রব্যাদি নিরাপদ হেফাজতে রাখতে হবে। এটাকে আমরা বলি জব্দ করা। তার মানে তার কাছে যে বস্ত্র আছে, সে বস্ত্র ছাড়া তার কাছে যা কিছু পাওয়া যাবে, টাকা পাওয়া গেলে, মোবাইল ফোন পাওয়া গেলে, কোনো অস্ত্র পাওয়া গেলে, বা কোনো অবৈধ দ্রব্য, মাদক দ্রব্য বা অন্যান্য কোনো কিছু যদি পাওয়া যায়, আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, পিস্তল, বন্দুক, গুলি, সবকিছুই কি করা হবে? জব্দ করে নেওয়া হবে। এবং কারো কাছে যদি জাল টাকা পাওয়া যায়, তার মানে যেটা অবৈধ সেটা, যদি তার কাছে টাকা পাওয়া যায়, তবুও সেটা জব্দ করা হবে, যদিও সেটা জাল টাকা না। মনে করা হবে সে অন্যায় কাজে এই টাকাটা ব্যবহার করছে। এইটার
প্রমাণস্বরূপ। তার মানে তার পোশাক ছাড়া সবকিছুই নিয়ে নিবে এবং একটা তালিকা করবে, যেটাকে বলা হয় সিজার লিস্ট বা জব্দ তালিকা। যারা জিআর মামলা সম্পর্কে ধারণা আছে, বাস্তবে দেখেছে, তো জিআর মামলা একটা জব্দ তালিকা বা সিজার লিস্ট বলে একটা পেজ থাকে। সেখানে কি কি জব্দ করা হলো সেগুলো উল্লেখ করা থাকে, এবং জব্দ তালিকায় স্বাক্ষর করে যিনি এই জব্দ তালিকা তৈরি করেছেন তিনিও স্বাক্ষর করবেন। এছাড়া যাদের সামনে জব্দ তালিকাটা রেডি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, তাদেরও দুই তিনজনের মোবাইল নম্বর, নাম, ঠিকানা সহ স্বাক্ষর নিয়ে নেবেন। এবং অবশ্যই মামলায় তাদেরকে সাক্ষী হিসাবে গণ্য করা হবে। ভবিষ্যতে যখন মামলার চার্জশিট দেওয়া হবে তাদেরকেও সাক্ষী হিসাবে গণ্য করতে হবে এবং তাদের সাক্ষ্য নেওয়া হবে প্রসিকিউশন পক্ষের মামলা প্রমাণের জন্য। 52, নারী দেহ তল্লাশির পদ্ধতি। পুরুষ দেহ তল্লাশির জন্য যে কোনো পুরুষ অফিসার বা কোনো কনস্টেবল সার্চ করতে পারবে, কিন্তু একজন নারীকে অবশ্যই কোনো পুরুষ পুলিশ হাত দিতে পারবে না। তাহলে নারীর শরীরে হাত দিতে হলে অন্য একজন নারী কনস্টেবল লাগবে। তাহলে অন্য নারী দ্বারা শালীনতা কঠোরভাবে বজায় রেখে, শালীনতা কঠোরভাবে বজায় রেখে বলতে নারীর যে লজ্জাস্থান স্থান সেগুলোতে অবশ্যই স্পর্শ করা যাবে না, এবং যে যে জায়গায় কোনো কিছু লুকিয়ে রাখার সম্ভাবনা আছে সেগুলোই সে আলতোভাবে দেখবে, এটাই বলা হচ্ছে। তার মানে একটা নারীর শরীরে কোনো স্থানে হাত দিলে তার লজ্জা পেতে পারেন, শালীনতা ভঙ্গ হতে পারেন, এই বিষয়টা কিন্তু কঠোরভাবে দেখতে হবে। যখন মামলায়, বিশেষ করে মাদকের মামলায় বা অন্যান্য মামলায়, যখন দেখা যায় জিআর মামলায় একটা আসামি তিনি নারী যদি হন, তাহলে এটা দেখা হয় যে তার শরীর তল্লাশি কে করেছিল। তো এই ধরনের একটা মামলা আমার ছিল। এই মামলাটা সম্ভবত হিরোইনের মামলা ছিল, ছোট মামলা। ওই সময় কিছু কিছু আমি মাদকের মামলা করেছি, এই মুহূর্তে যদিও খুব একটা মাদকের মামলা করি না। তো ওই মামলায় আমার আসামি নারী ছিল। 10 গ্রামের মতো তার কাছে হিরোইন পাওয়া গিয়েছিল, কিন্তু তাকে তল্লাশি করার সময়, মানে যেই মানে ধরার সময় যে সহযোগী ফোর্স ছিল বাদীর সাথে, মামলার যে পুলিশরা ছিলেন, তাদের টিমে কোনো নারী কনস্টেবল বা এসআই কেউ ছিল না। তো এখানে একটা ভালো পয়েন্ট, যে তাহলে ওই নারী আসামির শরীরটা তল্লাশি কে করলো। সাক্ষী সাক্ষী হয়ে গেল, সবকিছু হয়ে গেল, আর্গুমেন্টে জাস্ট আমি এই পয়েন্টটা বললাম, স্যার এই মামলায় একটা বড় ধরনের প্রসিডিউরাল মিস্টেক আছে। কি? আমার আসামি নারী, তার দেহ তল্লাশি করা হয়নি, শুধুমাত্র তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। কারণ ওই সময় পুলিশের টিমে কোনো নারী কনস্টেবল বা অন্য কেউ ছিল না যিনি তল্লাশি করতে পারবেন। 52 ধারার এখানে স্পষ্ট লঙ্ঘন হয়েছে। তো এই পয়েন্টের উপর ভিত্তি করে আমার আসামিকে খালাস দেওয়া হয়। তো কোন আইনটা কোথায় কাজে লাগে আপনাদের লক্ষ্য রাখতে হবে, তাই গুরুত্বপূর্ণ এটা। বাস্তবে যেহেতু খুব কাজে লাগে, তাই এই ধারাগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। এবং 52 ধারা থেকে কিন্তু বিগত সালে বারবার রিপিটেড প্রশ্ন এসেছে। এবং এই মুহূর্তে একটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ সেকশন 54। 54 ধারাটাই বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার 9টি ক্ষেত্রে, মানে 9 প্রকারের ব্যক্তিকে বা 9টি ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের বা কোনো বিচারকের বা আদালতের বিনা ওয়ারেন্ট ছাড়াই, মানে উইথাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। সে পারমিশন পুলিশকে দেওয়া হয়েছে। তো এইটা এমসিকিউ, রিটেন, ইভেন ভাইবা, এবং বাস্তবে অনেক আপনার কাজে লাগবে। একজন অ্যাডভোকেট হিসাবে না, বাস্তবে নাগরিক হিসাবে চলতেও আপনার কাজে লাগবে। 1 নম্বর, যে ব্যক্তি আমলযোগ্য অপরাধের সাথে জড়িত বা অভিযোগের দায়ের হয়েছে যার নামে, তার মানে মামলা হয়ে গেছে, বা মামলা না হলেও শুধু জড়িত সন্দেহ করলেও হবে, বা যার বিরুদ্ধে সংবাদ দেওয়া হয়েছে বা যুক্তিসঙ্গত সন্দেহ হয়েছে, এরকম ব্যক্তি। তাহলে আমলযোগ্য অপরাধ করলে আমরা জানি যে 156 ধারা অনুসারে উইথাউট অ্যারেস্ট, মানে উইথাউট ওয়ারেন্ট তদন্ত শুরু করা যাবে। আর তদন্ত শুরু মানে অ্যারেস্ট করার অধিকার তৈরি হয়ে যাবে পুলিশের। যার নিকট আইনসঙ্গত কারণ ব্যতীত ঘর ভাঙ্গার সরঞ্জাম থাকবে, তার মানে আমরা হাউস ব্রেকিং বা শীত কাটার বলি একটা বিষয়। তো শীত কাটতে যে যন্ত্রপাতি লাগবে, শাবল লাগবে, হাতুড়ি লাগবে, বা কোনো কাটার যন্ত্র, যেগুলো দিয়ে একটা ঘরের জানালা, দরজা
বা মাটি কেটে খুঁড়ে ভিতরে প্রবেশ করা যায়। একটা মানুষের বাড়িতে মানে গোপনে প্রবেশ করার জন্য কোনো যন্ত্রপাতি যদি কারো কাছে থাকে এবং আইনসঙ্গত কারণ ব্যতীত, তার কাছে কেন যন্ত্র আছে তাকে জিজ্ঞাসা করো, এগুলো তোমার কাছে কেন আছে, বা আপনার কাছে এগুলো কেন আছে, পুলিশ জিজ্ঞাসা করলো, সে সদুত্তর দিতে পারলো না কেন আছে। কারণ সে যদি কোনো লেবার হয় বা ইঞ্জিনিয়ার হয় সেক্ষেত্রে থাকতে পারে, বা টেকনিশিয়ান হয় সেক্ষেত্রে থাকতে পারে। কিন্তু যদি সে উত্তর দিতে না পারে, তার মানে সন্দেহ তৈরি হবে। তার মানে সে হয়তো বা অপরাধ করার জন্য, কোনো রবারি বা চুরি সংঘটিত সংঘটিত করার জন্য হয়তোবা এগুলো কাছে রেখেছে, তো তাকে অ্যারেস্ট করতে পারবে। 3 নম্বর পয়েন্টে হচ্ছে ঘোষিত অপরাধী বা ওয়ান্টেড ক্রিমিনাল হয়। ওয়ান্টেড যদি ক্রিমিনাল হয়, ঘোষিত হয়, সেক্ষেত্রে তাকে মানে কোনো পুলিশের কাছে যদি অ্যারেস্ট ওয়ারেন্টের কপি নাও থাকে, তারপরেও তিনি কি করতে পারবেন, অ্যারেস্ট করতে পারবেন। বলতে পারবেন, আপনারা বলতে পারেন যে ওয়ারেন্টেড যিনি ব্যক্তি, ঘোষিত অপরাধী, নিশ্চয়ই তার নামে ওয়ারেন্ট থাকবে। এখন ওয়ারেন্ট ইস্যু করা আছে, কিন্তু যে পুলিশটা তাকে গ্রেপ্তার করবে তার কাছে মেবি ওয়ারেন্টের কপি নাই, কারণ ওয়ারেন্টের কপি তো এক পিসি হবে, একটাই হবে। যে কপিটা যে থানার কাছে আছে হয়তো বা একজন পুলিশের কাছে সেটা আছে। কিন্তু অন্য যে কোনো ব্যক্তি বা পুলিশ যদি দেখতে পায়, তাহলে সাধারণ ব্যক্তিও কিন্তু ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে, পুলিশ অ্যারেস্ট করতে পারবে, কারণ সে ওয়ান্টেড ক্রিমিনাল। যার নিকট যুক্তিসঙ্গত সন্দেহ সহ চুরিকৃত মাল বা চোরাই মাল পাওয়া যায়, তার মানে 411 ধারার অপরাধ যে করেছে, যার কাছে চোরাই মাল পাওয়া গেছে, তো চুরিকৃত মাল যদি কারো কাছে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট নাও থাকে তারপরেও তাকে অ্যারেস্ট করা যাবে। যে ব্যক্তি পুলিশের কাজে বাধা দান, হেফাজত হতে পলায়ন বা পলায়নের চেষ্টা করে, তার মানে পুলিশ কোনো কাজ করছে, পুলিশের কাজে যদি বাধা দেন করে, তাহলে তাকে অ্যারেস্ট করা যাবে, সেক্ষেত্রে ওয়ারেন্ট লাগবে না। যেহেতু পুলিশের কাজে বাধা দিচ্ছে, ডিরেক্ট পুলিশ তাকে অ্যারেস্ট করে চালান দিয়ে দিতে পারে নতুন মামলায়। অথবা হেফাজত বলতে কাস্টডি। এখন হেফাজত বা কাস্টডি বলতে পুলিশের কাছে আছে, মনে করেন পুলিশ কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এখন পুলিশের কাছ থেকে দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে, তখন আবার তাকে অ্যারেস্ট করা যাবে, ওয়ারেন্ট লাগবে না। আবার পুলিশের গাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছে, তারপরেও এই পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা যাবে, বা পলায়নের চেষ্টা করছে, অ্যাটেম্প করছে, তারপরেও তাকে আবার নতুন ভাবে অ্যারেস্ট করা যাবে। আবার যদি কোনো কোর্টের কাস্টডি থেকে পালানোর চেষ্টা করে, তারপরেও তাকে অ্যারেস্ট করা যাবে। অথবা জেলের কাস্টডি থেকে পালানোর চেষ্টা করলেও তাকে অ্যারেস্ট করা যাবে। তার মানে পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় মানুষটা মানে কোন জায়গায় আছে সেটা ম্যাটার না, পুলিশের আয়ত্তে আছে কিনা, পুলিশের কাস্টডিতে আছে কিনা। এই অবস্থায় যদি পলানোর চেষ্টা করে, তাহলে তাকে অ্যারেস্ট করতে নতুন করে আর কোনো ওয়ারেন্ট লাগবে না। যাকে যুক্তিসঙ্গত সন্দেহ সহ প্রতিরক্ষা বাহিনী হতে পলায়নকারী, মানে আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে কেউ যদি পালিয়ে যায়, তাহলে তাকে পুলিশ অ্যারেস্ট করে সেখানে আবার তাদের যে ক্যান্টনমেন্ট বা যেখানে সে থাকার কথা, সেখানে তাকে আবার পৌঁছে দেওয়ার বিষয়টা বলতে পারেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে একটা অপরাধ সেটাকে আমলযোগ্য কি না সেটা বুঝবো কি করে। সেটা বোঝার উপায় হচ্ছে দ্বিতীয় তফসিলে যে তালিকা আছে, সেই তালিকাতে যদি সেটা আমলযোগ্য বলা হয় তাহলে সেটা আমলযোগ্য, আর দ্বিতীয় তফসিলে সেটা যদি আমল অযোগ্য বলা হয় তাহলে সেটা আমল অযোগ্য। এটাই হচ্ছে আমলযোগ্য বা কগনিজেবল অফেন্সের সংজ্ঞা, বা নন কগনিজেবল অফেন্সেরও ডেফিনেশন এটাই। যে তফসিলে যদি বলা থাকে কগনিজেবল, তাহলে কগনিজেবল আমলযোগ্য, আর তফসিলে যদি বলা না থাকে কগনিজেবল নয় বা নন কগনিজেবল, তাহলে নন কগনিজেবল। এটা হচ্ছে সংজ্ঞা। কিন্তু বাস্তবে কিছু কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা বলতে পারবো যেগুলো হেইনাস বা সিরিয়াস কেস, মানে খুব গুরুতর অপরাধ করেছে, সেগুলো কগনিজেবল সাধারণত। আর যেগুলো গুরুতর না, সেগুলো কগনিজেবল না। যেমন মনে করেন যে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে তার যদি খুব ব্লিডিং হয়, তাহলে তার দ্রুত কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। মানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেয়ে দ্রুত তার অপারেশন করে তার কি করতে হবে, এই ব্লিডিংটা বন্ধ করতে হবে। ব্লিডিংটা যদি বন্ধ করা না হয়, তাহলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মানুষটি মারা যেতে পারে। তাহলে এটা একটা সিরিয়াস কেস, ইমার্জেন্সি কেস, অ্যাক্সিডেন্ট কেস। তো এরকম একটা। আবার যদি মনে করেন যে কোনো ব্যক্তির অ্যাপেন্ডিক্সের ব্যথা হালকা দেখা দিয়েছে, কিন্তু
সে চাইলে 2-3 দিন অপেক্ষা করতে পারবে, 2-3 দিন পরে অপারেশন করলেও হবে। আবার একজন ব্যক্তির চোখের অপারেশন করতে হবে, 1 সপ্তাহ 1 মাস পরে অবজারভেশনে রেখে অপারেশন করতে পারবে। তাহলে কোনটা সিরিয়াস কোনটা সিরিয়াস না, ইনস্ট্যান্ট কোনটা করতে হবে সেটা বুঝতে হবে। তো ইনস্ট্যান্ট যেটা অ্যাকশন নেওয়া দরকার সেইটাই কগনিজেবল অফেন্স। যেটা ইনস্ট্যান্ট অ্যাকশন না নিলেও হবে, ধীরে ধীরে পরে নিলেও হবে, লোকটা পালিয়ে যাচ্ছে না বা পালিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে সেটা কগনিজেবল অফেন্স হওয়ার সম্ভাবনা কম। তো এইটা আপনার প্র্যাকটিস করতে গিয়ে হবে, আপনার তফসিলটা দেখতে হবে এবং বাস্তবের সাথে ম্যাচ করতে হবে আসলে অপরাধটা কতটা গুরুত্ব। আশা করি উত্তর পেয়েছেন। 7 নম্বর, যে ব্যক্তি বিদেশে আছে সে যদি আমলযোগ্য অপরাধ করে, সেই ক্ষেত্রে সে বিদেশে অবস্থানরত ব্যক্তিকেও কিন্তু ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করা যাবে। যদিও ওই ইন্টারপোল অফিসারের কাছে কি নাই, ওই ব্যক্তিকে অ্যারেস্টের ওয়ারেন্ট, ওয়ারেন্টের কপি নাই। তার মানে ইন্টারপোল বরাবর গেছে তাকে এক্সট্রাডিশন করার জন্য, মানে তাকে পাঠানোর জন্য দেশে। কিন্তু সবাই জানে যে হ্যাঁ, একে পাঠাতে হবে, কারণ সে রেড অ্যালার্টে পড়ে গেছে, তাকে দেশে অ্যারেস্ট করে পাঠাতে হবে। এখন একজনের কাছে কপি আছে, কিন্তু এইটা তো মনে করেন 100 জন পুলিশ জানে যে এই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে। তো ওই 100 জনের মধ্যে একজনের কাছে আছে, 99 জনের কাছেই নাই। তো বিদেশ ওই বাকি 99 পুলিশের যে কোনো একজন যদি তাকে দেখতে পায়, তার কাছে ওয়ারেন্টের কপি না থাকে, অ্যারেস্ট করতে পারবে, সেটা বলা হচ্ছে। মুক্তিপ্রাপ্ত আসামি 565(3) ভঙ্গ ঠিকানা অবগত না করলে, এখন 565(3) কি বলা আছে? 565(3) বলা হয়েছে হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে বারবার অপরাধ করে, তাকে প্রতিনিয়ত সে কোন জায়গায় আছে এটা পুলিশের কাছে কি কোথাও রিপোর্ট করতে হবে, যে সে কোন এলাকায় আছে, সে কি করছে, প্রতিনিয়ত তাকে পুলিশের কাছে যে রিপোর্ট করতে হবে। হয়তো বা মাসে একদিন বা সপ্তাহে একদিন বা 3 মাস পর পর একদিন একটা নির্দেশনা থাকবে, কোনো বিচারক দিয়ে দিবেন বা ম্যাজিস্ট্রেট দিয়ে দিবেন যে আপনি প্রতি 3 মাসে একবার বা 1 মাসে একবার বা প্রতি সপ্তাহে এই থানায় হাজিরা দিবেন এবং কোন এলাকায় কি করছেন। আর এলাকা পরিবর্তন করলে অবশ্যই আদালতের পারমিশন নিতে হবে। তো কেউ যদি এই ঠিকানা অবগত না করে, মানে পারমিশন না নিয়ে এক এলাকা থেকে যদি অন্য এলাকায় গোপনে মাইগ্রেন্ট হয়ে যায়, চলে যায়, তাহলে কিন্তু এই লোকটির আর খোঁজ পাওয়া যাবে না, যে হ্যাবিচুয়াল বারবার অপরাধ করে একই ধরনের বা আহ, একই অপরাধ করে। তখন সে এই 565(3) ভঙ্গ করলো। আপনারা প্রয়োজনে 565(3) একটু দেখে নিতে পারেন এই মুহূর্তে। তো যদি ভঙ্গ করে, তাহলে সে যদিও মুক্তিপ্রাপ্ত আসামি, তারপরে এই ধারার শর্ত ভঙ্গ করার কারণে তাকে আবার অ্যারেস্ট করা যাবে। যে কেন আপনি কোথায় আছেন এটা জানাচ্ছেন না পুলিশকে, নয় যাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অনুরোধ পেয়েছে। এখন মামলা করা হয়েছে, মামলা এফআইআর ফাইলিং হওয়ার আগে যদি অনুরোধ পাই যে এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলে আমার সমস্যা তৈরি হতে পারে, তার মানে একটা আশঙ্কা তৈরি হয়েছে এই ব্যক্তিকে গ্রেপ্তার না করলে সে কি করতে পারে, একটা ভয়াবহ অপরাধ করতে পারে। তার মানে তাকে প্রতিরোধ করার জন্য একটা ব্যক্তি, শোনা যাচ্ছে যে তাকে যদি অ্যারেস্ট করা না হয় সে এই ব্যাংকে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে মিস্টার অমুক, মিস্টার XYZ কি করছে, ব্যাংকে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন এই মিস্টার XYZ কে গ্রেপ্তারের জন্য কোনো ব্যক্তি যদি বলে যে এনাদেরকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে অন্তত 1-2 দিন রাখেন, না হলে কিন্তু এরা কি করতে পারে, রবারি করতে পারে, কারণ সন্দেহ হচ্ছে তারা ষড়যন্ত্র করছে বা প্ল্যানিং করছে। তো কেউ যদি অনুরোধ করে এই ধরনের, তাহলে তাকে গ্রেপ্তার করা যেতে পারে। তো এই 9টা পয়েন্ট আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখেন, 54, 5 আর 4, 4 যুক্ত করলে কিন্তু 9 হয়। 54-তে 2টা ডিজিট আছে, 5 এবং 4 যুক্ত করলে 9 হয়। তাহলে 54 ধারায় 9টি ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে পুলিশ যে কোনো ব্যক্তিকে, এই এই 9 ক্ষেত্রে বা 9 প্রকারের ব্যক্তিকে। এটা কিন্তু রিটেনের জন্য প্রযোজ্য, এমসিকিউ এর জন্য প্রযোজ্য। 59, বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার, আমলযোগ্য জামিন অযোগ্য অপরাধকৃত ব্যক্তিকে গ্রেপ্তারপূর্বক অবিলম্বে পুলিশে সোপর্দ করা। এখন বেসরকারি ব্যক্তি বলতে প্রশাসনিক কোনো ব্যক্তি ছাড়া সাধারণ কোনো ব্যক্তি, একটা দোকানদার বা একটা রিক্সা চালক, একটা পথচারী, যে কোনো একটা ব্যক্তি, একটা ব্যবসায়ী, যিনি পুলিশ না, র্যাব না, বা প্রশাসনিক কোনো কর্মকর্তা বা কর্মচারী না,
তো তিনি, আপনি, আমি সবাই কোনো অপরাধীকে যদি দেখি যে আমার প্রতি, আমার সামনে একটা অন্যায় হচ্ছে, তাকে গ্রেপ্তার করে অবিলম্বে পুলিশের কাছে আমরা দিতে পারবো। এখন আপনার যদি দেখেন যে একজন ব্যক্তি চুরি করছে, তাকে নিশ্চয়ই ধরবেন, ধরে পুলিশে দিয়ে দিবেন। তা ধরে নিশ্চয় তাকে মারধর করার দরকার নাই, বা পিটিয়ে মেরে ফেলার দরকার নাই, আইন হাতে নেওয়ার দরকার নাই। তাহলে একটা চোরকে ধরে এটা খুব দ্রুত পুলিশের হাতে দিয়ে দিতে হবে, যেন পাবলিক তাকে পেটাতে না পারে বা পাবলিক তাকে গণধোলাই দিতে না পারে। নিশ্চয় গণধোলাইটাও আইন পারমিশন দেয় না, এটাও করা ঠিক না আমার মতে। কোনো মানুষ বা কোনো পশু, ইভেন কোনো উদ্ভিদকেও আঘাত করা ঠিক না, কারণ উদ্ভিদেরও কি আছে, প্রাণ আছে। সেক্ষেত্রে কোনো প্রাণী বা অন্য কিছুকে না। তবে একটা কাজ আমরা করি, প্রাণ হত্যা করি, কি মশা মারতে বাধ্য হই, মশা না মরলে আমরাই বিপদে পড়বো। এটা করতেই হয় আমাদের। তাছাড়া অন্যান্য প্রাণী, কোনো প্রাণীকে হত্যা করা বা কোনো প্রাণীকে আঘাত করা ঠিক না। মানুষ তো অনেক উন্নত প্রাণী, মানুষ সে যতই বড় অপরাধ করুক না কেন, তার শরীরে আঘাত করা উচিত নয়। কারণ একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে আঘাত করা, এটা খুবই নেককারজনক কাজ, খুবই গর্হিত কাজ। 61, গ্রেপ্তারকৃত, আচ্ছা, এই এই জায়গায় আমি একটা মানে আমার স্মৃতি মনে পড়ে গেল। হাই স্কুলে মেবি পড়ি আমি। তো একটা বিড়াল, আহ, আমার যে বেডরুম ছিল, তো এই বেডরুমে একটা বিড়াল আসতো। তো আমি খাবার দিতাম, খেত। বিড়ালটা লেডি বিয়ে, মানে ফিমেল বিড়াল ছিল, ক্যাট ছিল। তো 3-4টা মেবি বাচ্চা দিয়েছিল আমার বেডে। তো ওই সময় আমার একটু খারাপ লাগছিল। তো আমি বেডের একটা কোনায় তাকে ব্যবস্থা করে দিলাম, আর কিছুদিন আমি আহ, দেখা যাচ্ছে বেড ছেড়ে দিয়ে আমি সাইডে ঘুমাতে শুরু করলাম, নিচের দিকে। তো তারপরে কয়েক মাস পর সে যখন বাচ্চা একটু বড় হয়ে গেল, চলে গেল। তো এরপরে আর ওই বিড়াল যখন চলে গেল, তখন অন্য আরেকটা বিড়াল আবার আসার চেষ্টা করে। তখন আমার বিরক্ত হয় যে আবার যদি আমার ঘর দখল করে নেয়। তখন একটা সম্ভবত পাথরের বা ইটের টুকরা আমি ছুঁড়ে মেরেছিলাম, একটা বিড়াল আসছিল, তো বিড়ালের মাথায় লেগে একটু ব্লিডিং শুরু হয়। তো এটা দেখে মানে আমার 2-3 দিন ঘুম হয়নি, আর খুব কষ্ট লেগেছে। তো এই বিড়ালকে আঘাতের পরে আমি যে অপরাধ বোধে ভুগেছি, সেইটা আমার এখনো মনে আছে স্মৃতিতে। তো আমি কি করেছিলাম, সঙ্গে সঙ্গে বিড়ালটাকে ধরে যতটুকু প্রাথমিক চিকিৎসা দেওয়ার আমি দিয়েছি, দিয়ে আমি সুস্থ করে তাকে আবার বিদায় করেছি। তো একটা বিড়ালকে আঘাত করার কারণে যদি এত কষ্ট হয়, তা মানুষ হিসেবে মানুষকে কিভাবে আঘাত করে, এইটা মানে আমার মাথার মধ্যে প্রবেশ করে না। আমি যদি কোনো কারণে আমার সন্তানকে একটু ধমকও দিই, তারপরেও তো আমার খারাপ লাগে। সেক্ষেত্রে মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, এরকম আমরা দেখছি। খুবই মানে বর্বর ঘটনা। এগুলো আমরা আশা করব না, এগুলো কখনো আমরা বাহবাও দিব দিব না। আমাদের সামনে ঘটলে অবশ্যই 59 ধারা অনুসারে আমরা কোনো অপরাধীকে দ্রুত সম্ভব পুলিশের কাছে পৌঁছিয়ে দেব, যেন সাধারণ জনগণ তাকে আঘাত করতে না পারে। আচ্ছা, 61 ধারা পড়ি। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। কে রাখতে পারবে না? পুলিশ রাখতে পারবে না। সেটা থানায় হোক বা পুলিশের কাছে হোক, পুলিশের বাড়িতে হোক বা অন্য কোনো স্থানে হোক, বা পুলিশের গাড়িতে করে ঘোরানো হোক, গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে তাকে পৌঁছাতে হবে। তবে হ্যাঁ, যাতায়াতের সময় বাদ দিয়ে। তার মানে যেই কোর্টের আন্ডারে আছে, সেই আমলি আদালতে তাকে চালান দেওয়ার জন্য বা উপস্থিত করার জন্য, অ্যারেস্ট দেখানোর জন্য ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত হওয়ার জন্য যে সময়টা লাগবে যাতায়াতের, যদি 10 ঘন্টা সময় লাগে, অনেক দূর থেকে অ্যারেস্ট করা হয়েছে, সে 10 ঘন্টা মাইনাস হবে 24 ঘন্টা থেকে। যদি 2 ঘন্টা সময় লাগে, এই 2 ঘন্টা মাইনাস হবে এই 24 ঘন্টার মধ্যে। তো আমার 23 সালে একটা ক্লাস টেস্টের প্রশ্ন ছিল এরকম, এই এই এতটার সময় গ্রেপ্তার হলো এবং এতটার সময় পৌঁছালো, যাতায়াতের সময় ছিল এতটুকু। তো একটা ক্যালকুলেশন করে এটার উপরে আমি প্রশ্ন করেছিলাম। এই ধরনের প্রশ্ন আসলেও আসতে পারে। 62, গ্রেপ্তার রিপোর্ট পুলিশ দিবেন, সিএমএম বা সিজিএম এর নিকট গ্রেপ্তার রিপোর্ট প্রদান করবেন। তো এখানে সিএমএম বা সিজিএম এই কাজটা নিজে করেন না, প্রতিটা আমলি আদালতকে এইটা, সেই ক্ষমতাটা ডেলিগেট করে দেন। মানে বলে দেন, যেমন আমাদের রাজশাহীর পুঠিয়া বলে একটা থানা আছে। তো পুঠিয়া থানার জন্য যে ম্যাজিস্ট্রেট আছেন এখন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন পুঠিয়া থানার মামলা আমলে নেওয়ার জন্য। তো কোনো মামলায় যখন গ্রেপ্তার করা হবে, তখন তার কাছে সেটা উপস্থিত করতে হবে, ডিরেক্ট সিজিএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া দরকার নাই। কারণ এইটার দায়িত্ব তিনি আরেকজনকে ডেলিগেট করে দিয়েছেন। ডেলিগেট মানে কি, ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন।
63, গ্রেপ্তারকৃত ব্যক্তির মুক্তি নিজ মুচলেকা বা বন্ড। এখানে মুক্তি বন্ড দিলে মুক্তি দিয়ে দিবে। ছোটখাটো যদি অপরাধ হয়, গ্রেপ্তার করেছে, ওসির কাছেই মুচলেকা দিয়ে মুক্তি চাইতে পারে। তা ওসি কিন্তু মুক্তি দিয়ে দিতে পারে, আবার জামিন দিয়ে দিতে পারে ওসি। আবার ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশে বা আদেশ ব্যতীত মুক্তি পাবে না। কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি মুক্তির আদেশ দেয়, বেল দেয়, তাহলে মুক্তি হবে, আর অন্য ক্ষেত্রে হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে জামিন দিয়ে দিতে পারে কে? ম্যাজিস্ট্রেট। আবার কিছু কিছু ক্ষেত্রে মুচলেকাই তাকে ছেড়ে দিতে পারে পুলিশ। পুলিশ ডেকে নিয়ে আসলো, জিজ্ঞাসাবাদ করলো, মুচলেকা দিয়ে ছেড়ে দিল, যদি মনে হয় যে না, একে ধরে রাখার কোনো কারণ নাই। তো এটাকে আমরা বেল মনে করি, কিন্তু আসলে এটা বেল না, এটা মুচলেকা। 65, স্থানীয় সীমানায় ম্যাজিস্ট্রেট কর্তৃক বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার নির্দেশে গ্রেপ্তার। নির্বাহী ও জুডিশিয়াল উভয় ম্যাজিস্ট্রেটের জন্য এটা হতে পারে। স্থানীয় সীমানায় ম্যাজিস্ট্রেট কর্তৃক বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার নির্দেশে গ্রেপ্তার। তার মানে একজন ম্যাজিস্ট্রেট আছেন, মোবাইল কোর্ট পরিচালনা করছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো তার নির্দেশে তার সামনে কোনো অপরাধ হলে তিনি গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন, তাহলে তার কথাতে গ্রেপ্তার করা যাবে। আবার যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখেন তার সামনে একটা ঘটনা ঘটছে, তো তিনি যদি তার সামনে ঘটনা দেখতে পান, তো তিনি নির্দেশ দিলে পুলিশকে অবশ্যই গ্রেপ্তার করতে পারবে। তার মানে এখানে আমরা 59-এ দেখলাম সাধারণ ব্যক্তি গ্রেপ্তার করতে পারবে, আর 65-তে ম্যাজিস্ট্রেট নিজে গ্রেপ্তার করবে না, ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে, সেক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করবে। এখানে কিছু এমসিকিউ আছে বিগত সালের, আপনি দেখে নেবেন, যেটা বুঝতে পারবেন না মেসেজ করবেন, আমি এমসিকিউটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অংশ থেকে কিন্তু অনেকগুলো 30টা প্রশ্ন আসছে বিগত সালে। এরপরে 68, সমনের ফর্ম। এই যে মামলা হলো, আমরা মামলা হওয়ার পরে আসামিকে তো জানাতে হবে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, তো এইটা সিআর মামলার ক্ষেত্রে সমন দেওয়া হয়, অথবা এনজিআর মামলার ক্ষেত্রেও সমন দেওয়া হয়। জিআর মামলার ক্ষেত্রে সমন দেওয়া হয় না, কারণ বিনা ওয়ারেন্টে ডিরেক্ট গ্রেপ্তার করা হয়। 1 নম্বর, সমনটা অবশ্যই লিখিত হতে হবে এবং 2 কপি দিতে হবে সুপ্রিম কোর্ট প্রণীত বিধান মোতাবেক। 2 কপি কেন? কারণ একটা কপি ফেরত আসবে, যে রিটার্ন কপি, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই কারণে। আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত হবে। তার মানে যেই আদালত সমনটা ইস্যু করবেন তাকেই প্রিজাইডিং অফিসার বলা হচ্ছে। তার মানে ম্যাজিস্ট্রেট হতে পারেন তিনি, তিনি জজ হতে পারেন, তিনি দায়রা জজও হতে পারেন, আবার ম্যাজিস্ট্রেট হতে পারেন। তো জারি করবে কিভাবে? 2 নম্বরে বলা হচ্ছে, উপধারা 2-এ, পুলিশ বা আদালতের অফিসার বা বেসরকারি, সরকারি কর্মচারী। তাহলে পুলিশও কিন্তু সমন জারি করতে পারবে, বা আদালতের কোনো অফিসার সমন জারি করতে পারবে, অথবা এই দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, যাকে প্রসেসর বলা হয়, নেজারত শাখায় যিনি চাকরি করেন, সেই সরকারি কর্মচারীও কিন্তু সমন নিয়ে যায়। দেখবেন কোর্ট থেকে সমন যায়, সমন কখনো থানা থেকে যায় না, কোর্ট থেকে যায়। তো আদালত যদি পুলিশকে দায়িত্ব দেয়, পুলিশ নিয়ে যাবে, অথবা সাধারণত প্রসেস শাখা থেকে প্রসেসর নিয়ে যায় বা জারিকারক নিয়ে যায়। 70, তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে, আচ্ছা, এখানে 68 ধারা একটু বলে রাখি। আমরা সিভিল মামলায় দেখি যে পায়ে হেঁটে পদাতিক সমন দেয় প্রসেসর, আবার পোস্টাল সমনও দেওয়া হয়। তো ক্রিমিনাল মামলায় পোস্টাল সমনের কোনো বিধান নাই, শুধুমাত্র পদাতিক সমন, মানে এক প্রকারেই সমন দেওয়া যায়, পায়ে হেঁটে যে সমন দিবে, সেটা পুলিশ হোক বা আদালতের অফিসার হোক বা সরকারি কর্মকর্তা বা প্রসেসর যাকে বলি, বা জারিকারক যাকে বলি। তো তিনি পায়ে হেঁটে এক প্রকারেই সমন দেওয়ার বিধান আছে সিআরপিসিতে বা ফৌজদারি মামলায়। তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে, তলবি ব্যক্তি বলতে এখানে অভিযুক্ত ব্যক্তি বা আসামির কথা বলা হচ্ছে, পরিবারের সাবালক পুরুষকে একটি কপি দিয়ে অপরটিতে স্বাক্ষর নিয়ে। তার মানে সমন 2 কপি কেন দেওয়া হবে? একটা দিয়ে দিবে সমন, এবং আরেকটাতে স্বাক্ষর নিবে। কেন স্বাক্ষর নিবে? তিনি যে সমন নিলেন তার প্রমাণ স্বরূপ। তার মানে অনেকটা এডি হিসেবে এটা কাজ করবে, প্রাপ্তির স্বীকারপত্র হিসেবে এটা কাজ করবে, অ্যাকনলেজমেন্ট হিসেবে কাজ করবে। তো এখানে সমন যে শুধু আসামিকে দেওয়া হয় তা না, সাক্ষীকেও সমন দিতে পারে, আবার বাদীকেও সমন দিতে পারে, যে এই মামলায় আপনি কেন আসছেন না,
দীর্ঘদিন হয়ে গেল, তাই এই সাক্ষীদের প্রতি NWW ইস্যু করা হয়, মানে নোটিশ দেওয়া হয় উইটনেসদেরকে ওয়ারেন্ট হিসাবে। এটাই কিন্তু সমন, যে আপনারা আসেন। পুলিশ বা এক্সপার্ট, মানে ডাক্তার বা হ্যান্ডরাইটিং এক্সপার্ট সহ অন্যান্য যে বিশারদ আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদেরকে যদি কোনো মামলায় সাক্ষ্য দিতে হয় তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই সমন দিতে হয়, এবং সমন পেয়ে আসবেন। আবার যেমন আজকে আমার একটা মামলায়, নারী শিশু মামলা ছিল, বাদী পক্ষের যে সাক্ষী ছিল চার্জশিটে যাদেরকে নাম দেওয়া আছে, তো তাদের দুইজনকে সমন দেওয়া হয়েছিল, দুইজন এসে আজকে সাক্ষী দিয়ে গেল। তো আরো যারা থাকবে তাদেরকে আবার সমন দেওয়া হবে। এই সমনটাকে আবার NWW বলা হয়। এটাও কিন্তু এক ধরনের সমন। 71, লটকিয়ে জারি, বাড়ি বা বাসস্থানের প্রকাশ্য স্থানে। আচ্ছা, 70-এ কি হলো, এক কপি দিয়ে অপরটিতে স্বাক্ষর নেবে। যদি সমন আসামিকে দেওয়া হয় বা কোনো সাক্ষীকে দেওয়া হয়, তাকে যদি পাওয়া না যায়, তাহলে পরিবারের পরিবারের সাবালক পুরুষকে দিতে হবে, কোনো নারীকে সমন দেওয়া যাবে না। কারণ হয়তোবা ধরে নেওয়া হচ্ছে যদি কোনো নারীকে সমন দেওয়া হয়, তিনি হয়তোবা গুরুত্ব না দিতে পারেন, হারিয়ে দিতে পারেন। কারণ এটা 1898 সালের আইন পড়ছে, ওই সময় হয়তোবা নারীরা কম সচেতন ছিলেন, কারণ নারীদের শিক্ষার হার কম ছিল। এই হিসাবে হয়তোবা এই ভারতীয় উপমহাদেশের নারীদের আহ, শিক্ষার হার বিবেচনায় এইটা হয়তোবা করা হয়েছে। এটা আমার কমন সেন্স থেকে বলছি আমি, আমি ধারণা করছি। এটা দিয়ে কিন্তু নারীদেরকে ছোট করছে না। ওই সময় আইনটা তৈরি করা হয়েছে যে হ্যাঁ, নারীদের হাতে দিলে তিনি হারিয়ে ফেলতে পারেন, তো পুরুষকে দিতে হবে, কারণ তিনি হয়তোবা গুরুত্বের সাথে এটা এই তলবে ব্যক্তিকে, আসামি বা সাক্ষীকে এটা পৌঁছিয়ে দিবে, তাই। তো এটা আইনে আছে, আমাদের মনে রাখতে হবে যে নারীকে দেওয়া যাবে না, শিশুকে দেওয়া যাবে না, শাবলককে দিতে হবে, পুরুষকে দিতে হবে, এবং পরিবার পুরুষকে দিতে হবে। 71-এ লটকিও জারি করা যাবে, বাড়ি বা বাসস্থানের প্রকাশ্য স্থানে, যেটা সিভিলেও আছে, ক্রিমিনালও একই। 72, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। তাহলে প্রজাতন্ত্রের কর্মচারী বলতে সরকারি কর্মচারী বা রাষ্ট্রীয় কর্মচারীকে মানে বোঝানো হচ্ছে, রাষ্ট্রীয় কর্মচারী যারা রাষ্ট্রের চাকরি করে তারা। রাষ্ট্র যাদেরকে নিয়োগ দেয় তারা রাষ্ট্রীয় কর্মচারী। এই ধরনের ব্যক্তির কাছে সমন দিতে হলে অফিসের প্রধান অফিসারের নিকট সমনটা দিতে হবে, এবং তিনি পৃষ্ঠাঙ্কন করবেন। তার মানে ওই যে এক কপি নিবেন এবং আরেক কপিতে সই করে ফেরত দিয়ে দিবেন, সেটাই হচ্ছে পৃষ্ঠাঙ্কন বা অ্যাটাচমেন্ট করা, মানে অ্যাটাস্টেশন করা। এরূপ স্বাক্ষর জারির প্রমাণ, যে সমন যে জারি হয়েছে সেটার প্রমাণ যে স্বাক্ষর করেছেন অপরটিতে। 75, গ্রেপ্তারি পরোয়ানার ধরন। তাহলে আমরা 68 থেকে 72 পর্যন্ত, বা আরো কয়েকটি হয়তো বা ধারা থাকতে পারে, এই চারটি ধারা যেটা আমি উল্লেখ করেছি, এখানে সমন সম্পর্কে জানলাম। এবার ওয়ারেন্ট সম্পর্কে জানছি। ওয়ারেন্টও লিখিত হবে, স্বাক্ষরিত হবে। স্বাক্ষরিত কার? আদালতের প্রিজাইডিং অফিসারের, ও সিলমোহরকৃত হবে। তার মানে আদালতের কি থাকবে? সিল থাকবে, গোলাকার সিল। স্থায়িত্বকাল, একটা ওয়ারেন্টের ডিউরেশন বা স্থায়িত্বকাল কতটুকু হবে, পিরিয়ড কতটুকু হবে, টেনার কতটুকু হবে। জারিকারী আদালত কর্তৃক বাতিল, মানে যে আদালত ইস্যু করছে বা জারি করছে, সে আদালত যদি বাতিল করে, মানে রিকল যেটাকে বলা হয়। রিকল মানে কি, একটা ওয়ারেন্ট দেওয়া হলো, ওয়ারেন্টটা থানায় চলে গেছে, এখন ওয়ারেন্টের আসামি যদি নিজেই সেটা জানতে পেরে আগাম মানে আগাম জামিন নেই অথবা স্যারেন্ডার দিয়ে জামিন নাই, তাহলে জামিন নিলে সে একটা রিকল পাবে। এই রিকলটা থানায় চলে যাবে। থানায় যখন দেখবে যে হ্যাঁ, এই আসামি এক বা একাধিক হতে পারে, জামিন পেয়ে গেছে, তাহলে এই ওয়ারেন্টটার আর কার্যকারিতা থাকলো না, তার মানে এটা বাতিল হয়ে গেল, তখন ওয়ারেন্টটা ফেরত চলে যাবে আদালতে। এই ওয়ারেন্টটা তখন আর কাজ করবে না, কার্যকর বা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সেটা কার্যকর থাকবে। তার মানে যতক্ষণ না আদালত বাতিল করছে ততক্ষণ পর্যন্ত সেটা কার্যকর থাকবে, আর যতক্ষণ অ্যারেস্ট করা হচ্ছে। অ্যারেস্ট করা হয়ে গেলে ওয়ারেন্ট দেওয়ার উদ্দেশ্য সফল হয়ে গেল, আর যদি জামিন নিয়ে নেয় তাহলে আর অ্যারেস্ট করার দরকারই হলো না। তো এই দুইটা ক্ষেত্র পর্যন্ত একটা ওয়ারেন্টের কার্যকারিতা বজায় থাকে, আর এই দুইটা কাজ হয়ে গেলে কার্যকারিতা শেষ। এটাই স্থায়িত্বকাল বলা হচ্ছে ওয়ারেন্টের। 76, আদালত জামানত গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন। কেমন? মুচলেকা বা বন্ড সম্পাদন করে মুক্তি দিতে পারে আদালত। পৃষ্ঠাঙ্কনে জামিনদারের সংখ্যা, অর্থের পরিমাণ, মানে কত টাকার বন্ডে জামিন দেওয়া হচ্ছে, 500 টাকার না 1000 টাকা,
সাধারণত 500 টাকা সর্বনিম্ন দিয়ে থাকে কোর্টগুলো ছোটখাটো মামলার ক্ষেত্রে। 1,000 টাকার দেয়, 10,000 টাকার দেয়, বড় মামলা হলে আরো বেশি টাকার দেয়। আদালতে হাজিরার সময় উল্লেখ থাকবে, তার মানে এর পরবর্তী ডেটে অবশ্যই তাকে এই সময়ে হাজির হতে হবে এবং মুচলেকা আদালতে প্রেরণ করতে হবে। তো এখানে বেল বন্ডের কথা বলা হচ্ছে, বা মুক্তির জন্য যা যা দেওয়া হবে সেটা কথা বলা হচ্ছে। তিনটা পয়েন্ট আছে, বা উপধারা তিনটা আছে। 81, এটা গুরুত্বপূর্ণ একটি সেকশন, এখান থেকে বিগত সালে প্রশ্ন আসছে। অনাবশ্যক বিলম্ব ছাড়াই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবেন। তার মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, সেই ওয়ারেন্টের ভিত্তিতে কাউকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে অনাবশ্যক বিলম্ব ছাড়াই, এখানে 24 ঘন্টার কথা কিন্তু বলা হচ্ছে না, বলছে অনাবশ্যক বিলম্ব ছাড়াই তাকে দিতে হবে কোথায়, সংশ্লিষ্ট কোর্টে জমা দিতে হবে চালানের মাধ্যমে। তো এটাকে বলা হচ্ছে 81 ধারার, এটা কিন্তু বক্তব্য অনাবশ্যক বিলম্ব ছাড়াই। তো এই অনাবশ্যক বিলম্ব ছাড়াই এটা কিন্তু হাইলাইট করা হয়েছে, দ্যাট মিনস এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই তিনটা শব্দের মাধ্যমে এই শব্দগুলো আপনারা মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ইতিপূর্বে এসেছে, আবারও আসতে পারে। 83, স্থানীয় সীমানার বাইরে। তার মানে যে আদালত আলোচনা করছিলাম, ধারা 83, স্থানীয় সীমানার বাইরে, তার মানে যে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করলেন, সেই ম্যাজিস্ট্রেট যদি, যে থানার জন্য আমলি আদালত হিসাবে বিবেচিত হচ্ছেন বা দায়িত্বে পেয়েছেন, তো সেই সীমানার বাইরে যদি হয়, বা জেলার বাইরে যদি আসামি থাকে, মানে এক জেলায় অপরাধ করে আসামি পালিয়ে আরেক জেলায় আছে, সেই ক্ষেত্রে কি হবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপার, মহানগর হলে, মানে মহানগর এলাকাতে হলে পুলিশ কমিশনার। তার মানে যদি মহানগর বা সিটি কর্পোরেশন এলাকায় হয়, তাহলে পুলিশ কমিশনার এর নিকট পদাতিক বা ডাকযোগে প্রেরণ করতে হবে। কি প্রেরণ করতে হবে? ওয়ারেন্টটা। তাহলে যদি সিটি কর্পোরেশন বা মহানগর এলাকায় হয়, মেট্রোপলিটন এলাকায় হয়, সেক্ষেত্রে পুলিশ কমিশনার কাছে ডাকযোগে অথবা কারো মাধ্যমে, কারো মাধ্যমে বলতে অন্য কোনো পুলিশ বা সরকারি কর্মচারীর মাধ্যমে একটা ওয়ারেন্ট চলে যাবে যে এই ব্যক্তিকে ধরতে হবে। আর যদি সেইটা মহানগর এলাকা না হয়, সিটি কর্পোরেশন বা মেট্রোপলিটন এলাকা না হয়, এর যদি বাইরে হয়, সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপার এর কাছে এই ডাকযোগে ওয়ারেন্টটা পাঠাতে হবে। ওয়ারেন্ট বিষয়ে কিন্তু আমরা পড়ছি। প্রাপ্ত হয়ে, মানে ওয়ারেন্টটা প্রাপ্ত হয়ে নিজ নাম স্বাক্ষর করবেন। তার মানে এই পুলিশ কমিশনার স্বাক্ষর করবেন, অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপার স্বাক্ষর করবেন, মানে তার কাছে যে সমনটা আসছে তার প্রমাণস্বরূপ তিনি স্বাক্ষর করে সেটা নিবেন। এবং তিনি আবার সেটা দায়িত্ব দিবেন কাকে? তার আন্ডারে যে পুলিশ আছে যারা সেই আসামিকে অ্যারেস্ট করবে তাদেরকে। 87, পলাতক ব্যক্তির জন্য হুলিয়া বা ঘোষণাপত্র জারি। তো হুলিয়া মানে প্রোক্লামেশন। কোনো ব্যক্তির হুলিয়া জারি করতে হবে কি করে? সাক্ষ্য গ্রহণের পূর্বে বা পরে, ঘোষণার তারিখ হতে 30 দিনের কম নয়। মানে মিনিমাম 30 দিন সময় দিতে হবে। এই ঘোষণায় থাকবে যে আপনি এই নোটিশ জারির বা হুলিয়া জারির 30 দিনের মধ্যে আদালতে উপস্থিত হবেন। তাহলে এই সময়ের মধ্যে আদালতে হাজির হতে হবে। এখন 30 দিন দিতে পারে, 30 দিনের বেশি দিতে পারে, কিন্তু 30 দিনের কম দিন দেওয়া যাবে না। সর্বসাধারণের জন্য যেখানে বসবাস করে সেখানে শুনানো, মানে আগে ঢাকঢোল পিটিয়ে শোনানো হতো, সেটার কথা বলা হচ্ছে। এবং যেখানে ওই ব্যক্তি, মানে পলাতক ব্যক্তি বসবাস করতো, সেখানে লটকেও দিতে পারে। উক্ত দিনে হুলিয়া প্রকাশিত চূড়ান্ত সাক্ষ্য হিসাবে সেটা গণ্য হবে। মানে যেই দিনে হুলিয়া জারি করা হয়েছে সেই দিনটা চূড়ান্ত সাক্ষ্য, মানে কনক্লুসিভ প্রুফ হিসাবে ধরতে হবে, হুলিয়া জারির কনক্লুসিভ প্রুফ। 88, পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। 87 ধারা মোতাবেক পলাতক ব্যক্তির জন্য হুলিয়া বা ঘোষণাপত্র জারির পর তার সম্পত্তি স্থাবর বা অস্থাবর যেটা হোক না কেন ক্রোক করতে পারবে আদালত। তার মানে তাকে ধরা যাচ্ছে না, তার সম্পত্তি ধরলে হয়তো বা সে আসতে পারে, তাই।
আদালতের স্থানীয় ইখতিয়ারের মধ্যে যে কোনো সম্পত্তি ক্রয় করা যাবে। স্থানীয় ইখতিয়ারের যদি বাইরে হয়, তার মানে ওই জেলার বাইরে যদি চলে যায়, উক্ত আদেশে জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর পৃষ্ঠাঙ্গনে ক্রয় করতে হবে। তার মানে তাদের অনুমতি ছাড়া আর ক্রয় করা যাবে না, তাদের মাধ্যমে করতে হবে। আটক করা যাবে বা রিসিভার নিয়োগ করা যাবে। ওই সম্পত্তিটা সেটা স্থাবর হোক বা অস্থাবর হোক, সেটা আটক করা যাবে। মনে করেন যে আসামের একটা কার আছে, সে কারটা আটক করে নেওয়া হলো, এবং সে কারটা কোথায় রাখা হবে, একটা রিসিভার নিয়োগ করে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। রাজস্ব প্রদানকারী যদি জমি হয়, তাহলে সেটা ক্রয় করা হলে জেলার কালেক্টর মারফত সেটা ক্রয় করতে হবে। কালেক্টর বলতে বর্তমানে বাংলাদেশের কালেক্টর বলতে ডিসি কে বোঝানো হয়। তো ডিসি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। আর জীবন্ত প্রাণী বা সহজে নষ্ট হয় এমন বস্তু হলে অবিলম্বে বিক্রয় করা হবে। তার মানে যদি কোনো কাঁচামাল হয়, সবজি হতে পারে, মাছ হতে পারে, বা কোনো প্রাণী হতে পারে, গরু, ছাগল, সেক্ষেত্রে অবিলম্বে সেটা বিক্রয় করে টাকাটা জমা রাখতে হবে। 6 ক, পলাতক ব্যক্তি ব্যতীত ভুলক্রমে অন্য ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হলে অন্য ব্যক্তিকে 6 মাসের মধ্যে সত্য দাবি করতে হবে। তার মানে আসামির সম্পত্তি ছাড়া যদি ভুল করে অন্য কারো সম্পত্তি কি করা হয়, ক্রোক করা হয়, সেটা আমরা সিভিল মামলার ক্ষেত্রেও দেখেছি। রায়ের পূর্বে ক্রোকের বিষয়টা দেখেছি, রায়ের পরেও ক্রোকের বিষয় দেখেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু অন্য নির্দোষ ব্যক্তির, মানে থার্ড পার্সন কোনো ব্যক্তি, যেই মামলার সাথে যার কোনো কি নাই, যোগাযোগই নাই, তার সম্পত্তি যদি দখল করা হয়, তাহলে সে আবার মানে আদালত আমার সম্পত্তি নিয়ে নিল, আমি মামলার সাথে দূর দূর আমার কোনো কোনো সম্পর্ক নাই, আমার সম্পত্তি নিয়ে নিলে আমার আবার হাত গুটিয়ে বসে থাকলে হবে না, 6 মাসের মধ্যে আমাকে সেটা আদালতে দরখাস্ত দিয়ে দাবি করতে হবে যে ইওর অনার, এই সম্পত্তি তো আমার, এই মামলার তো আসামি আমি না, আমি তো মিস্টার অমুক না, আমি মিস্টার এস, আমি মিস্টার এক্স না, তো আমার সম্পত্তি কেন ক্রোক করা হলো? তাহলে যদি প্রমাণ দেওয়া হয়, তাহলে অবশ্যই সম্পত্তি ক্রোক মুক্ত করে দেওয়া হবে। 6 ঘয়ে বলা হচ্ছে, 6 ক অনুসারে দাবির পর, মানে কেউ যদি দাবি করে যে আমার সম্পত্তি অন্যায়ভাবে ক্রোক করা হয়েছে, যদিও আমি সেই ব্যক্তি না, তাহলে যদি আদেশ হয়, তাহলে আদেশের তারিখ হতে 1 বছরের মধ্যে মামলা রুজু করা যাবে। 6 ক অনুসারে দাবির পর যদি আদেশ হয়, আদেশের তারিখ হতে 1 বছরের মধ্যে মামলা করা যাবে এই বিষয়ে। হুলিয়া জারিকৃত ব্যক্তি 6 মাসের মধ্যে উপস্থিত না হলে প্রকৃত সম্পত্তিটি সরকারের এখতিয়ারভুক্ত হবে। এই যে 6 মাস, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কোনো আসামি যার হুলিয়া জারি করা হয়েছে এবং হুলিয়া জারি করার পরেও সে আসছে না, এবং তাকে আসতে বাধ্য করার জন্য তার সম্পত্তি ক্রয় করা হয়েছে, সেটা স্থাবর হোক বা অস্থাবর হোক, তারপরেও 6 মাস হয়ে গেছে হুলিয়া জারি করার, তারপরেও সে আসছে না, পুরো করাও হয়ে গেছে, তখন এই ক্রয় করা সম্পত্তি আর ওই ব্যক্তি থাকবে না, এইটা সরকারের হয়ে যাবে, মানে এটা সরকারের মালিকানাধীন হয়ে যাবে। 93 গ, বিদেশ থেকে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে জারি বা কার্যকরীকরণ বা বাস্তবায়ন সমন পরোয়ানার মতোই জারি করা যাবে। তার মানে বিদেশ থেকে যদি বাংলাদেশে কোনো সমন আসে, বিদেশি মানে সরকার, প্রশাসন, বিদেশি কোনো ব্যক্তি যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশ থেকে তাকে কিভাবে পাঠানো হবে সেই কারণে। তার মানে এই মামলাটা বিদেশি আদালতে দাখিল মানে হয়েছে। তো বিদেশি কোনো মামলার, বিদেশি আদালতের কোনো মামলার আসামি যদি বাংলাদেশে থাকে, তো তাকে পাঠানোর জন্য যদি অনুরোধ করে, সেক্ষেত্রে 93 গ অনুসারে এই সমন বা পরোয়ানার মতোই সেটা জারি করা যাবে। সেটা দেশি হোক বা বিদেশি হোক, একই নিয়ম। 96, তল্লাশি পরোয়ানা কখন জারি করা যাবে, মানে তল্লাশি পরোয়ানার ইংরেজি হচ্ছে সার্চ ওয়ারেন্ট। এটা কখন জারি করা যাবে? যখন আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে, আদালত মনে করছে যে এটা হতে পারে। কি হতে পারে? সমনে দলিল বা কোনো বস্তু হাজির করবে না, বা কার জিম্মায় আছে জানা নেই, বা তল্লাশিতে সমাধান হবে। তার মানে একটা বস্তু জারি করার সম্ভাবনা নাই, বা বলার সমন দেওয়ার পরে সে বস্তুটা হাজির করছে না, বা এইটা আদালতের বাইরে নিয়ে চলে যেতে পারে, বা এই বস্তুটা কার কাছে আছে সেটা জানা গেল না, তখন আদালত সমন, মানে
সমন বা ওয়ারেন্ট না দিয়ে এই বস্তুটা হাজির করার জন্য সার্চ ওয়ারেন্ট দিতে পারে, যে এই জায়গায় এটা খোঁজা হোক, এই ব্যক্তির কাছে থাকতে পারে সন্দেহের ভিত্তিতে। পার বা ডাক কর্তৃপক্ষের ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন ডিএম মানে জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সিজেএম বা সিএমএম। পার বলতে তার বা ডাক কর্তৃপক্ষের ক্ষেত্রে, তার মানে এখানে তারও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কথা বলা হচ্ছে। এদের কোনো প্রতিষ্ঠানের, যেমন বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান আছে কি টেলিটক, তো এই ধরনের যদি কর্তৃপক্ষ হয় তাহলে তাদের অফিস বা কার্যালয় সার্চ করতে হলে অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিএমএম এর সার্চ ওয়ারেন্ট লাগবে। তাছাড়া কিন্তু সাধারণ কোনো ম্যাজিস্ট্রেট এই সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারবে না, এই তিনজন ইস্যু করতে পারবে। তাহলে এই তিনজনের নামটা মনে রাখাও জরুরি 96 ধারা অনুসারে কারা কারা করতে পারবে। 98, বাড়ি তল্লাশি। এই 98 ধারায় কিন্তু মামলা হয় বাস্তবে, অনেক মামলা হয় নির্বাহী কোর্টে। মনে করেন যে এই মামলাটা কি করে হয়, এক ব্যক্তি আরেকটা ব্যক্তির সাথে চুক্তি করেছে, চুক্তির একটা লিখিত কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হয়েছে, 300 টাকার স্ট্যাম্পে মনে করেন যে লিখা হয়েছে। তো বা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে জোর করে একটা চেক আদায় করে নিয়েছে, তো তাকে ধরে একটা চেক নিয়ে নিয়েছে তার কাছ থেকে। তো আদালতে সে দরখাস্ত দিতে পারে যে আমার কাছ থেকে জোর করে আমার ব্যাংকের চেক নিয়ে নিয়েছে, বা আমার থেকে জোর করে 300 টাকার স্ট্যাম্পে, ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে নিয়েছে, বা স্ট্যাম্প লিখার পরে সই নিয়ে নিয়েছে জোর করে। তো এরকম যদি থাকে তাহলে এইটা যার কাছে আছে, যে জোর করে কোনো স্ট্যাম্পে সই নেওয়া, বা ফাঁকা হোক বা লিখিত হোক, বা অন্যায়ভাবে কোনো চেক নিয়ে নেওয়া বা অন্য কোনো মূল্যবান বস্তু নিয়ে নেওয়া, তো এগুলো যদি করে তাহলে কোনো ব্যক্তিও আদালতে দরখাস্ত দিয়ে 98 ধারায় নির্বাহী কোর্টে আবেদন করেও, পিটিশন মামলা করেও কিন্তু সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তখন কারো বাড়ি সার্চ করে সেটা যদি পাওয়া যায় তাহলে আদালতে জমা দেবে, আদালত চিন্তা করবে সেটা কি করা হবে, সেটা ফেরত দেওয়া হবে না ধ্বংস করে হবে। তো চোরাই মাল, অশ্লীল বস্তু, জাল দলিল আছে মর্মে সন্দেহ হলে কনস্টেবল পদের উপরস্থ, কনস্টেবল পারবে না, কনস্টেবলের উপরে কে আছে, কনস্টেবলের উপরে আছে এএসআই, মানে এএসআই, তার উপরে আছে এসআই, তারপরে হচ্ছে ইন্সপেক্টর। তো কনস্টেবল না, কনস্টেবলের একটু উপর পর্যায়ের যারা আছে তারা বাড়িতে প্রবেশ করতে পারবে, তল্লাশি করতে পারবে, দখল গ্রহণ করতে পারবে, মানে অবৈধ এই জিনিসপত্রগুলো পেলে সেগুলো নিয়ে নিতে পারবে। তার মানে সিজ করতে পারবে, জব্দ করতে পারবে, ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবে। বা সেটা যদি অনেক বড় একটা জিনিস হয়, এই মুহূর্তে রাত্রে নিয়ে যাওয়া যাচ্ছে না, বা আরো লোকবল লাগবে সেগুলো নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে পাহারা দিয়ে রাখতে পারে বা নিরাপদ স্থানে সেটা সরিয়ে রাখতে পারে। মানে পুলিশের কাছে নিয়ে গেল, মালখানায় রাখলো, তারপর আবার ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে পারবে। উপস্থিত অর্থাৎ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাওয়া হবে। তার মানে যার বাড়িতে এই অবৈধ বস্তু পাওয়া যাবে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে এই অবৈধ বস্তু রাখার জন্য, এবং ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে, নতুন একটা মামলা সৃষ্টি হবে। জাল মুদ্রা যদি পাওয়া যায়, সেক্ষেত্রে জাল মুদ্রা যদি সন্দেহ হয় বা যন্ত্রপাতি পাওয়া যায়, তার মানে জাল মুদ্রা তৈরি করার জন্য যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে কি ধাতু প্রতীক আইন 1889 অথবা কাস্টমস অ্যাক্ট 1969, মানে 1969-এর ধারা 16 প্রযোজ্য হবে এই ক্ষেত্রে। এই আইনটা একটু মনে রাখা জরুরি, আসতে পারে যে এইটা কত ধারা অনুসারে, কোন আইনের অনুসারে হবে। তৈরি বা আনিত বা বিলি বন্টন যদি করে, তার মানে কেউ যদি জাল জাল নোট বা মুদ্রা, মানে এই যে 100 টাকা, 200 টাকা বা 500 টাকা নোট জাল করে, বা 1000 টাকা নোট জাল করে, এটা কেউ যদি নিজে তৈরি করে, বা তৈরি করার জন্য যে যন্ত্রপাতি সেটা নিজে যদি তৈরি করে, নিজে ডেভেলপ করে, বা কোথা থেকে যদি ইম্পোর্ট করে, আনিত বলতে এখানে ইম্পোর্টের কথা বলা হচ্ছে, বা বিলি করে মানে নিজে নিয়ে এসে আরেকজনকে দিয়েছে, এটাও যদি করে তাহলে সেটাও এর অপরাধের মধ্যে পড়বে। আবার যন্ত্রপাতিও যদি তার কাছে পাওয়া যায়, সেক্ষেত্রেও এই
জাল টাকা তৈরির যন্ত্রপাতি পাওয়া গেলে সেটাও জব্দ করা যাবে। 99 প্রকাশনা বাজেয়াপ্ত। প্রকাশনা বলতে কোনো ম্যাগাজিন, কোনো সংবাদপত্র, কোনো বই, এগুলো কি করা যাবে? বাজেয়াপ্ত করা যাবে। বাজেয়াপ্ত মানে নিয়ে নেওয়া। মানহানিকর, শিষ্টাচারহীন। শিষ্টাচারহীন বলতে এখানে অশ্লীল কোনো কিছু আছে এরকম, বা অশ্লীল সংবাদপত্র বা পুস্তক বা দলিল ইত্যাদি তল্লাশি ও বাজেয়াপ্ত করা যাবে। 100 ধারা। 100 ধারায় কিন্তু মামলা হয়। আমি 98 ধারায় মামলা করেছি, 100 ধারাতেও অনেক মামলা করেছি। বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশির আবেদন, এইটাকে আমরা কিন্তু একটু ইনফর্মাল ভাষায় বউ উদ্ধারের মামলা বলি। যেমন আমাদের কাছে প্রায়ই ফোন আসে যে বউ চলে গেছে, তার মায়ের বাড়িতে সে আসছে না, তার মানে বউ আসতে চাচ্ছে না, তাকে বারবার আসতে বলতে আসতে চাচ্ছে না। তখন আমাদের কাছে পরামর্শ চাইলে কি করব এখন? বলে স্যার কি করব, বউ তো আসছে না। তাহলে বউ উদ্ধারের মামলা করেন। বউ উদ্ধারের মামলা কি? এই যে 100 ধারায় যদি মামলা করি, তাহলে আমরা দাবি করি যে এই এই বউ, মানে এই যিনি মামলা করবেন তার স্ত্রীকে জোর করে তার শ্বশুর শাশুড়ি, তার মানে ওই স্ত্রীর বাবা মা জোর করে আটকে রেখেছে, আসতে দিচ্ছে না স্বামীর বাড়িতে, স্বামীর সংসারে আসতে দিচ্ছে না। বউ সংসার করতে চায় কিন্তু এই জামাইয়ের শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন, বউয়ের পরিবারের লোকজন পাঠাতে চাচ্ছে না, তার মানে তাকে জোর করে আটকে রেখেছে। এবং এই বউয়ের সাথে যদি কি থাকে, তার স্ত্রীর সাথে যদি সন্তান থাকে, তাহলে এই স্ত্রী এবং সন্তান সবাইকে ভিকটিম হিসেবে এই মামলায় আমরা উপস্থাপন করে, এরা ভিকটিম, তাদেরকে জোর করে আটকা রাখা হয়েছে। তখন মামলা হলে সমন হবে, সাধারণত দ্রুত হয়, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে সমন হয়। এই সমন উপস্থিত হয়, তখন বউ যদি বলে হ্যাঁ আমাকে জোর করে আটকায় রাখা হয়েছে, আমাকে বের হতে দিচ্ছে না বাসা থেকে, আমাকে আমার বাবা মা সংসার করতে দিবে না, তাহলে কিন্তু ওখান থেকে যদি বলে আপনি কি স্বামীর সাথে যেতে চান শ্বশুর বাড়ি, তখন যদি বলে হ্যাঁ আমি যেতে চাই, তখন পাঠিয়ে দেওয়া হয়। তাহলে বউ তো উদ্ধার হয়ে গেল। আর যদি এই মামলাটা ফেল করে তাহলে কি, মানে বউ যদি বলে না আমি স্বেচ্ছায় আছি, আমি স্বামীর সংসার করব না, স্বামী ভালো না, স্বামী ঠিকভাবে আমার ভরণ পোষণ দেয় না, আমাকে শারীরিক মানসিক অত্যাচার করে, মানে আমি স্বেচ্ছায় আমার বাবা মার কাছে আছি, আমার বাবা মার কোনো দোষ নাই, তাহলে তো স্বামীর আর কোনো কথার দাম থাকলো না। তখন বউ বলবে তাহলে কোথায় থাকবেন? তা আমি বাবা মার কাছেই থাকবো। তখন বাবা মার কাছে চলে যাবে। এটাতেও কিন্তু লাভ আছে। কি লাভ আছে? এই যে মামলা 100 ধারার এই মামলায়, যে এই যে স্ত্রী এসে বললো যে আমি স্বেচ্ছায় আছি, আমাকে তাড়িয়ে, মানে আমি আর যাবো না স্বামীর কাছে, তাহলে এই যে মামলার কপি, সার্টিফাইড কপি তুলে রাখলে, এই বউ যদি ভবিষ্যতে কোনো যৌতুকের মামলা করে, তাহলে এই মামলার কপি জমা দিয়ে দিলেই ওই যৌতুকের মামলা দুর্বল হয়ে যাবে, সহজে জামিন হয়ে যাবে। কারণ যৌতুকের মামলায় তো তাড়িয়ে দিতে হবে, যৌতুক ছাড়া সংসার করব না বলে সিচুয়েশন তৈরি করতে হবে। কিন্তু এই মামলায় আমরা দেখাতে পারবো যে অলরেডি এই স্ত্রী বলেছে যে আমরা সংসার করব না, বা আমি স্বেচ্ছায় বাবা মার কাছে আছে, আমাকে তাড়িয়ে দেয়নি, এই কথাটা কিন্তু আসবে। আবার যদি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেও মামলা হয়, তারপরেও কিন্তু এটা কাজে লাগবে। তার মানে 100 ধারা মামলা কিন্তু যদি মানে সাকসেস হয়, বউ চলে আসলো, আর যদি ফেল করে, তারপরেও একটা সেফ গার্ড হিসাবে থেকে গেল মামলার আদেশটা। তো এটা আমরা পরামর্শ দিই। আর যদি বলে যে না আমি বউ রাখতে চাই না, তাহলে বলি তাহলে তালাক দিয়ে দিতে হবে। কারণ তালাক না দিলে, যদি তালাকের আগে যৌতুকের মামলা করে, তাহলে কিন্তু জামিন হতে সমস্যা, 1-2 সপ্তাহ হাজত খাটতে হবে, তারপরে জামিন। আর তালাকের পরে যদি যৌতুকের মামলা হয়, তাহলে দ্রুতই জামিন হয়ে যায়। কারণ আমরা বলতে পারি যে এই তালাক দেওয়ার পরে, তালাকের নোটিশ পাওয়ার পরেই তালাকের বিষয়ে অবগত হয়ে এই যৌতুকের মিথ্যা মামলা করেছে, যৌতুক আসলে আদৌ চাওয়া হয়নি, তখন সহজেই জামিন হয়ে যায়। তাহলে 100 ধারার কিন্তু একটা ভবিষ্যৎ গুরুত্ব আছে। MM মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা JM জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, অথবা EM মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখানে ফৌজদারি কার্যবিধির 100 ধারায় 3 প্রকারের ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু এই 100 ধারা মামলা করা যায়: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর, এবং মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের বাস্তবে এই 100 ধারা মামলা শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটেই হতে দেখি,
বাস্তবে কখনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে হতে দেখিনি। তার মানে আইনে আছে কিন্তু প্র্যাকটিস নাই, শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা আছে। মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকেই এই দায়িত্বটা বিশেষভাবে দিয়ে দেওয়া হয়েছে বাস্তবে। তার মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আরো অনেক কাজ আছে। তাই এই ধরনের মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে এখন নেওয়া হয় বাস্তবে, যেটা আমরা দেখি। কিন্তু আইনে কিন্তু আছে, নিতে বাধ্য নয়। মানে এই এমএম এবং জেএম এনাদের কাছে মামলা দিলে কিন্তু তারা নিতে বাধ্য, দেওয়া যাবে না এমন কোনো কিছু না। কিন্তু প্র্যাকটিস যেহেতু এরকম, তাই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটে মামলাটা করি। রাজশাহীতে দুইটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, নির্বাহী এক, নির্বাহী দুই। থানা অনুসারে ভাগ করে দেওয়া আছে যে কোন কোর্ট কোন থানার মামলা আমলে নিবেন। তো এই ম্যাজিস্ট্রেটদের নিকট আবেদন করতে হবে। যার নিকট আবেদন করা হয়েছে তার নিকটই আটক ব্যক্তিটিকে হাজির করতে হবে। এখন এই বউ বাচ্চা মানে স্ত্রী সন্তানদেরকে হাজির করতে হবে কোথায়? যেই কোর্টে আবেদন করা হয়েছে সেই কোর্টে নিয়ে আসবে ধার্য তারিখে। সেই কোর্টে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করবে কার কাছে যাবেন বা কি ঘটনা, কি বলেন। আপনার স্বামী দাবি করছে জোর করে আপনাকে আটকায় রাখছে, আসলে কি জোর করে আটকায় রাখছে কিনা। এই হচ্ছে 100 ধারা, খুবই ইন্টারেস্টিং একটা মামলা। এবং 107 ধারার মামলা কিন্তু প্রচুর হয়। 107 ধারা মামলা কি আমাকে হুমকি দিচ্ছে, আমার একটা কি তৈরি হয়েছে, মানে আশঙ্কা তৈরি হয়েছে আমাকে আক্রমণ করতে পারে বা আমাকে গালিগালাজ করছে অকথ্য ভাষায়, বা আমার পথ আটকাচ্ছে, কিন্তু এখনো অপরাধ করেনি, অপরাধ করতে পারে। তো মানে ফিউচার সেফটির জন্য এই মামলা করা। অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুচলেকা বা বন্ড, ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে জেলা ম্যাজিস্ট্রেট, মানে ডিসির কথা বলা হচ্ছে। ইএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কারণ দর্শানো পূর্বক 1 বছরের বেশি নয়। তার মানে এই মুচলেকার মেয়াদ থাকবে 1 বছরের। 1 বছর পর্যন্ত একজন ব্যক্তি মুচলেকাবদ্ধ থাকবে যে হ্যাঁ, আমি এরকম কোনো কিছু করিয়ে নি বা করলেও ভবিষ্যতে আমি এইরকম কিছু করব না, মানে 1 বছর পর্যন্ত কিছু করব না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর স্থানীয় সীমানার বাইরে হলে এটা অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক এই মুচলেকার আদেশটা আসবে এবং তার কাছে মুচলেকা দিতে হবে। এবং কেউ যদি মুচলেকা না দেয় এবং আদালতে উপস্থিত না হয় তাহলে কিন্তু ওয়ারেন্ট ইস্যু করা হবে এবং গ্রেপ্তার করা হবে এবং তাকে আটক রাখাও যাবে। আদালত মানে আদালতের মাধ্যমে কোথায় চলে যাবে? জেলখানায় চলে যাবে, কেউ যদি না আসে। তাহলে 107 ধারা মামলা করলে এখানে উপস্থিত হয়ে কি করতে হয়? একটা মুচলেকা দিয়ে দিতে হয়, মুচলেকা দিলে এক ডেটে মামলা শেষ। একটা ওকালতনামা দিতে হয় এবং মুচলেকা দিতে হয়, কোনো বেল বন্ড দরকার হয় না, কারণ এটা বেল না। জাস্ট ডিরেক্ট মুচলেকা দিলে হয়, কারণ মুচলেকা বেল, বেল বন্ডের হচ্ছে কি একটা, মুচলেকাও একটা বন্ড, কিন্তু এটা বেল বন্ড না, একটা লিখিত বন্ড। আর বেল বন্ড হচ্ছে জামিননামা, সেটা আলাদা, সেটাও এক প্রকারের বন্ড কিন্তু বিশেষ প্রকৃতির বন্ড, বিশেষ ফরম্যাটে হয়। আর মুচলেকা হচ্ছে দরখাস্তের ফরম্যাটে হয়। তা মুচলেকা বা বন্ড দিয়ে দিলে আলাদাভাবে বেল বন্ড দেওয়ার দরকার হয় না, এটা আমরা সাধারণত একটা দরখাস্ত আকারে দিয়ে দিই, পিটিশন ফর্মে দিয়ে দিই। আচ্ছা, তো এখানে বলে রাখা ভালো, যেখানে মুচলেকা দেওয়া হয়েছে সেখানে আর বেল বন্ডের দরকার হয় না, কারণ বেল বন্ড এবং মুচলেকা পরস্পরের কি পরিপূরক নয়, একটা দিলে আরেকটার দরকার হয় না। 127 ধারা, আমি 127 ধারায় মামলা কখনো করিনি বা বাস্তবে আমি দেখিও নি। তবে 127 ধারাটা গুরুত্বপূর্ণ এই কারণে তুলে দিয়েছি, জানতে হবে। ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে সমাবেশ ভঙ্গকরণ। কেউ যদি বেআইনি সমাবেশ করতে যায় তো সমাবেশ ভঙ্গকরণ আমরা বলি। তো মানে সমাবেশটা এখনো বেআইনি পর্যায়ে যায়নি, তবে বেআইনি হয়ে যেতে পারে। 41 ধারা, 141 ধারা পেনাল কোডের, সেখানে বেআইনি সমাবেশের কথা বলা হয়েছে। তো কোনো সমাবেশ প্রাথমিকভাবে সেটা মানে বৈধ থাকলেও পরবর্তীতে অবৈধ হয়ে যেতে পারে। তো অবৈধ হয়ে যাওয়ার উপক্রম যদি দেখা দেয় তাহলে 127 ধারা অনুসারে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার আদেশ দিতে পারে কি করতে? এই সমাবেশ থেকে আপনারা চলে যান, এখানে আর থাকা যাবে না, মানে ছত্রভঙ্গ করে দেওয়া। একসাথে থাকা যাবে না, আলাদা আলাদা হয়ে বাড়ি চলে যান, মানে এই জায়গা ত্যাগ করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ইএম বা ওসি, মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর আদেশক্রমে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভঙ্গকরণ, মানে পাঁচ, মিনিমাম 5 জন থাকলেই তো সেটা কি হবে? বেআইনি সমাবেশ হয়ে যেতে পারে। 129 সামরিক শক্তি প্রয়োগ,
সমাবেশ ছত্রভঙ্গকরণে প্রয়োজনে সর্বোচ্চ পদের মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকায় হলে পুলিশ কমিশনের আদেশক্রমে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। সামরিক শক্তি প্রয়োগের মধ্যে কি করতে পারে? টিয়ার শেল নিক্ষেপ করতে পারে, তারপরে রাবার বুলেট নিক্ষেপ করতে পারে, তারপরে কাঁদুনে গ্যাস, মানে যে গ্যাস দিলে চোখে পানি বের হবে, টিয়ার সেল একটু আগে যেটা বললাম সেটাই। আবার ওয়াটার জেট, মানে পানির মতো পিচকারির মতন একটা আছে, ওয়াটার গান, সেটা দিলেও কিন্তু গায়ে ব্যথা পায়। তো সেগুলো কিন্তু সামরিক শক্তি প্রয়োগ। আমরা জুলাই মাসে দেখেছি, আগস্ট মাসে দেখেছি, ছত্রভঙ্গ করার জন্য পুলিশ চেষ্টা করেছে সামরিক শক্তি প্রয়োগ করতে। তো সেইটা 129 ধারা অনুসারে করা হয়। তো এইটার একটা লিমিটেশন আছে যে কতদূর পর্যন্ত করা যায়। এর বাইরে গেলে এটা পুলিশের অপরাধ হয়ে যাবে। যে অপরাধের কারণে কিন্তু এখন পুলিশদের নামেও মামলা হচ্ছে, মন্ত্রীদের নামেও মামলা হচ্ছে, কারণ এই 129 ধারার লিমিট ক্রস করে ফেলেছে। 144 ধারা, আমরা 144 ধারা জারি হতে দেখেছি। কোনো উপদ্রব বা আসন্ন বিপদের জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ জারি করা বা জরুরি অবস্থা জারি করা বা কারফিউ ঘোষণা করা। তো এখানে 144 ধারা এবং কারফিউ এর মধ্যে সামান্য পার্থক্য আছে, তবে কিছুটা কারফিউর মধ্যেও হতে পারে। আমি কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম যেখানে এই জরুরি অবস্থা মানে 144 ধারা এবং কারফিউর মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু এটা কারফিউর মতোই অনেকটা, কিন্তু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। 144 ধারা জারি এবং কারফিউর মধ্যে সামান্য পার্থক্য আছে। আমরা 144 ধারা পড়বো এখানে। কারফিউ জারি কিন্তু সিআরপিসি অনুসারে হয় না, কারফিউ জারির জন্য আলাদা আইন আছে। ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ইএম মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তার মানে এখানে দেখেন দুই ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে। একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট নিজেই, তিনি হলে আর সরকারের কোনো ক্ষমতা দেওয়ার দরকার নাই, তাহলে তিনি আগে থেকেই, তিনি ডিএম মানে পদাধিকার বলে কিন্তু তিনি ক্ষমতাপ্রাপ্ত 144 ধারা জারি করার জন্য। আর 144 ধারা জারির জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কিন্তু আলাদাভাবে ক্ষমতা দিতে হবে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নর্মালি তিনি 44 ধারা জারি করতে পারেন না, তাকে যদি এর জন্য সরকার কর্তৃক বিশেষ ক্ষমতা দেওয়া না হয়। তাহলে এই যে ব্র্যাকেটে আমি লিখেছি যে সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত, এইটা কার জন্য প্রযোজ্য? শুধুমাত্র এই ইএম এর জন্য প্রযোজ্য, ডিএম এর জন্য কিন্তু প্রযোজ্য না এই কথাটা। তার মানে ব্র্যাকেটের কথাটা শুধু ইএম বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য প্রযোজ্য। 134 ধারা মোতাবেক লিখিত আদেশ জারি করবেন। তাহলে লিখিত আদেশ জারি করলেই সেটা 144 ধারায় আদেশ জারি হিসেবে গণ্য হবে। তার মানে 144 ধারায় আদেশ জারির পদ্ধতি 134 ধারায় বলা আছে। জরুরি পরিস্থিতিতে একতরফা আদেশ জারি করতে পারেন, তার মানে অপর পক্ষকে নোটিশ না দিয়েই একতরফা জারি করে দিতে পারে। কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ স্থানে যাতায়াতকারী বা সফরকারীর প্রতি জারি করতে পারে। কোনো ব্যক্তিকে, মানে এখানে অনেক লোকের বিরুদ্ধেও 144 ধারা জারি হতে পারে। একটা স্থান মানে এই স্থানে যাতায়াত করা যাবে না, এখানে 44 ধারা জারি করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে, তাহলে ওই স্থানে মানুষ যাবে না। আবার কোনো ব্যক্তিকে বলা হলো যে আপনি বাড়ি থেকে বের হতে পারবেন না, আপনার উপরে 144 ধারা জারি করা হলো। তাহলে ব্যক্তির উপরে জারি করা হতে পারে, আবার স্থানের উপরেও জারি করা হতে পারে। স্থানের উপরে জারি করা হলে ওই স্থানে সাধারণত লোকজন মানে প্রয়োজন ছাড়া যেতে পারবে না, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে, এর বাইরে যেতে পারবে না, এরকম নিয়ম কানুন দিয়ে দেয়। দেখেন যে 144 ধারা জারি করলে জরুরি কাজ ছাড়া বের হতে দেয় না, ওই এলাকায় ওই রাস্তাতেই যেতে দেয় না। এগুলো আমরা বাস্তবে এক্সপিরিয়েন্স করেছি, করোনার সময় করেছি ভালোভাবে, আবার আমরা এই জুলাই মাসেও করলাম। ম্যাজিস্ট্রেট শত প্রবৃত্ত হয়ে, মানে নিজের থেকেই অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে, মানে কিসের ভিত্তিতে 144 ধারা জারি করা হবে? ম্যাজিস্ট্রেট সুমোটো ভাবে নিজে থেকে জারি করতে পারেন, যে আসন্ন বিপদ বুঝতে পেরে, অথবা একজন ব্যক্তি আদেশ জারির জন্য আবেদন করেছে যে কোনো ব্যক্তির নামে, যে এই এই ব্যক্তি এই দুই তিনজন খুব ঝামেলা করছে, এদের নামে 44 ধারা জারি করা হোক, না হলে আমার প্রতি একটা বড় আঘাত আসতে পারে, আমাকে আক্রমণ করতে পারে। তাহলে 107 ধারার একটা নেক্সট লেভেল হচ্ছে 144 ধারা। 107-এ মুচলেকা চাচ্ছি না, আমি 144 ধারা দিয়ে তাকে কি করতে চাচ্ছি, মানে ওই ঘর বন্দি করে রাখতে চাচ্ছি। এরকম যদি কারণ থাকে অবশ্যই
2 মাসের জন্য তাকে কি করা যাবে, আটকে রাখা যাবে। নিজে বা অধীনস্থ ম্যাজিস্ট্রেট পূর্ববর্তী ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিল বা পরিবর্তন ক্ষমতা রাখেন। মানে এক ম্যাজিস্ট্রেট আদেশ দিলেন, আরেক ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, সেই আদেশটা বাতিল করে দিতে পারেন, বা যেই ম্যাজিস্ট্রেট দিয়েছেন তিনি নিজেই সেটা বাতিল করে দিতে পারেন। শীঘ্র কারণ দর্শানোর নোটিশ ব্যক্তিগতভাবে বা উকিল মারফত উপস্থিত হতে পারবে। তার মানে কোনো ব্যক্তিকে যদি 144 ধারা জারি করার জন্য বলা হয়, তাহলে একতরফা না করে তাকে যদি কারণ দর্শানো মানে শোকজ করা হয়, যে আপনার বিরুদ্ধে কেন 144 ধারা জারি করা হবে না সেটার কারণ দর্শান, মানে শোকজ করেন, সেক্ষেত্রে তিনি নিজে অথবা উকিলের মাধ্যমে, সাধারণত নিজে আসতে চায় না, উকিলের মাধ্যমে আসে, কারণ উকিলরা এগুলো ভালো বুঝবে, তাই একজন উকিল নিয়োগ করে উকিলের মাধ্যমে কারণ দর্শানো হয়। কারণ দর্শানো যদি হয়, তাহলে কারণ সম্পূর্ণ বা আংশিক বাতিল হতে পারে। এবং কারণ যদি দর্শানো সন্তুষ্ট হয়, তাহলে আর এই 144 ধারা জারি হবে না তার বিরুদ্ধে, আর যদি সন্তুষ্ট না হয় তাহলে হবে। সরকারি গেজেটে বিজ্ঞপ্তি ব্যতীত আদেশটি 2 মাসের অধিক স্থায়ী হবে না। তার মানে নর্মালি ম্যাজিস্ট্রেট 2 মাস পর্যন্ত 144 ধারা জারি করে রাখতে পারবে। এখন এই 144 ধারা 2 মাসের বেশি এক্সটেনশন করতে হলে সরকারকে আলাদাভাবে গেজেট প্রকাশ করতে হবে এই 44 ধারার বৈধতা দেওয়ার জন্য। এটা 2 মাস না, 2 বছর পর্যন্ত চলতে পারে। যেমন ফখরুদ্দিন এর আমলে, মানে 2007 সালে যেটা হয়েছিল, ওই সময় 144 ধারা প্রায় 2 বছর স্থায়ী ছিল। তাহলে নিশ্চয় সরকার গেজেট দিয়ে সেটা করেছিল, বৈধতা দিয়েছিল। তারপরে হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে মার্শাল ল জারি করে সামরিক শাসন জারি করা হয়, প্রায় 7-8 বছর চলে, এবং তিনি নিজে প্রেসিডেন্ট হিসেবে একনায়কতন্ত্র চালু করেন। এই 7 নম্বর পয়েন্ট, এই ধারার বিধানসমূহ মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য না। মানে 144 ধারায় মেট্রোপলিটন এলাকায় জারি করা যায় না, মেট্রোপলিটন এলাকার বাইরে জারি করতে হয়। তাহলে মেট্রোপলিটন এলাকায় 144 ধারার বিকল্প কি? মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এমন আদেশ জারি করতে পারবে। তার মানে এই পুলিশ কমিশনার 144 ধারা জারি করতে পারবে মেট্রোপলিটন এলাকায়। আর জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকার বাইরে জারি করতে পারবেন। এই যে এই হ্যাশ চিহ্ন দিয়ে যে লাইনটা শেষে দিলাম, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন। এটা থেকে বিগত সালে প্রশ্ন এসেছে, আপনাদের জন্য আসতে পারে, তো এই লাইনটাও মনে রাখবেন। 145, আর মাত্র 3টি সেকশন আছে। আশা করি এই সময়ের মধ্যে শেষ করব। যা কেউ প্রশ্ন করতে চাইলে রেডি হয়ে যান। কি প্রশ্ন করবেন? জমি প্রভৃতি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে শান্তি ভঙ্গ হলে, তাহলে 144 ধারা হচ্ছে এমনি যদি কোনো মানে মারামারির সংখ্যা দেখা দেয়, ফাইটিং এর সংখ্যা দেখা দেয়, বিশৃঙ্খলার সংখ্যা দেখা দেয় সেক্ষেত্রে। আর সেই সংখ্যাটা যদি কোনো স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে হয়, জমি জমা সংক্রান্ত যদি হয়, সেক্ষেত্রে কিন্তু 144 ধারা হয়ে যাবে, 145 ধারায় কনভার্ট হয়ে যাবে। কেউ যদি 144 ধারা মামলা করে, আদালত যদি মনে করে যে এটার কেন্দ্রে বা এটার উৎসে আছে একটা জমি বা একটা ভবন বা একটা পুকুর, তাহলে কিন্তু এটা 144 থেকে 145-এ কনভার্ট করে দিতে পারে। 144-এ মামলার সূচনা হয়ে 145-এ কনভার্ট হয়ে একই মামলা একই নামে থাকতে পারে, একই নম্বরে থাকতে পারে, জাস্ট ধারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত, লিখিত দাবি পেশ করতে লিখিত আদেশ দান করবেন। জমি বা জলাশয় বলতে দালান, বাজার, মাছের খামার, ফসল, সম্পত্তির খাজনা, লভ্যাংশকেও বোঝাবে। তাহলে এখানে জমি প্রভৃতি বলতে এই যে 2 নম্বর পয়েন্টে যেটা বোঝালো, জমি বা জলাশয় বলতে কি কি বোঝাবে সেটা একটা উদাহরণ দিয়ে দেওয়া হলো। সমনজারি এবং সর্বসাধারণের উদ্দেশ্যে কপি লটকানো হবে। মানে এখানে 145 দ্বারা জারি হচ্ছে এই মর্মে। দখল সম্পর্কে অনুসন্ধান, মানে 145 ধারায় মামলা হলে এই সম্পত্তির বিগত মানে মামলা করা 2 মাস পূর্বে কে দখলে ছিল, মানে মামলায় যে কজ অফ অ্যাকশন দেখানো হচ্ছে, যে কত তারিখে ঝামেলা শুরু হয়েছে, সেই তারিখ থেকে 2 মাস পূর্বে কে দখলে ছিল, সেইটা হচ্ছে বিবেচ্য বিষয়। তো আদেশের
অব্য অব্যবহৃত পূর্ববর্তী 2 মাসের মধ্যে কার দখলে ছিল এইটা অনুসন্ধান করবেন। এবং এই অনুসন্ধানের জন্য সাধারণত দায়িত্ব দেওয়া হয় এসিল্যান্ডকে। এসিল্যান্ড বলতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার ভূমি। জরুরি মনে করলে বিষয়বস্তুতে ক্রোকও করতে পারেন, মানে ওই সম্পত্তি ক্রোক করতে পারেন। বিরোধের অস্তিত্ব নেই মর্মে কোনো পক্ষ প্রমাণ করতে সক্ষম হলে আদেশটি চূড়ান্তভাবে বাতিল হবে এবং পরবর্তী কার্যক্রম স্থগিত। মানে এই প্রতিপক্ষ এসে যদি বলে স্যার এরকম কোনো তো ঘটনাই ঘটার কোনো সম্ভাবনা নাই, তিনি যদি আদালতে কনভিন্সড করেন তাহলে কিন্তু এই মামলা ফেল করবে, মানে আদেশটি বাতিল হয়ে যাবে। আইন সম্মতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখল বহাল থাকবে। তার মানে যার দখলে আছে সেই দখলে থাকবে, 2 মাসের পূর্বে যে যে ছিল সে, বাদী হোক মানে দরখাস্তকারী হোক। 144 ধারায় মামলা করলে সেটাকে পিটিশন মামলা বলা হয়, এবং এই মামলায় যে মামলা করে তাকে বলা হয় দরখাস্তকারী বা পিটিশনার। আর অপর পক্ষকে বলা হয় হচ্ছে প্রতিপক্ষ বা রেসপন্ডেন্ট। তো এখানে যেই দখলে থাকুক না কেন তার দখলেই থাকবে। যদি প্রতিপক্ষের দখলে থাকে প্রমাণ করতে পারে প্রতিপক্ষই থাকবে, আর যদি দরখাস্তকারী দখলে থাকে দরখাস্তকারী থাকবে। 144 ধারায় সাধারণত এডিএম কোর্টে এই মামলাটা হয়, মানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে। তো এই মামলায় এডিএম কোর্ট কখনো কাউকে বলতে পারে না যে আপনি দখল ছেড়ে দেন। যার দখলে ছিল তার দখলে থাকবে, দখল ছেড়ে দেওয়ার কথা বলতে পারবে সিভিল কোর্ট। তো কোনো জমির যদি কেউ দখল উদ্ধার করতে চান অবশ্যই সিভিল কোর্টে উচ্ছেদের মামলা করতে হবে। তার মানে 9 বা 8 ধারা মামলা করতে হবে এসআর অ্যাক্টের, সুনির্দিষ্ট প্রতিকার আইনের, তাছাড়া দখল উদ্ধার করা সম্ভব না। অথবা বর্তমানে ক্রিমিনাল মামলা করারও সুযোগ আছে 2023 সাল থেকে নতুন যে মানে ভূমি অপরাধ দমন সংক্রান্ত যে আইন, সেটার মাধ্যমে। পক্ষের মৃত্যুতে আইনসম্মত প্রতিনিধি পক্ষভুক্ত হবে। তাহলে এই মামলার ন্যাচারটা কিন্তু কোয়াসি সিভিল মামলা, মানে 144 145 ধারা মামলাকে বলা হয়। যেমন আমরা দেখলাম 98, 100 ধারার, তারপর 107 ধারার, 144 145 ধারা মামলাকে না সিভিল বলা হয় না ক্রিমিনাল মামলা বলা হয়। এগুলো পিওর সিভিলও না পিওর ক্রিমিনালও না, এগুলো কোয়াসি সিভিল। এগুলোকে বলা হয় কোয়াসি সিভিল, মানে সিভিলের মতো, যদিও ক্রিমিনাল প্রসিডিউরের আন্ডারে মামলা, কিন্তু এটা সিভিলের মতন, তাই কোয়াসি সিভিল বলা হয়। দেখেন এখানে লেখা আছে পক্ষের মৃত্যুতে আইনসম্মত প্রতিনিধি পক্ষভুক্ত হবে। তো সিভিল মামলা ছাড়া কিন্তু পক্ষভুক্ত হওয়ার সুযোগ নাই, ক্রিমিনাল মামলায় কখনো পক্ষভুক্ত হয় না। আসামি মারা গেছে মানে মামলা শেষ, মামলা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ কাকে সাজা দেবে, আসামি তো মারা গেছে। যদি একটা মামলার একটা আসামি হয় তিনি মারা গেলে মামলাই শেষ। একাধিক আসামি হলে, মনে করেন 2 জন বা 3 জন আসামি, একজন মারা গেল বাকিদের বিরুদ্ধে মামলা চলবে। পচনশীল বিষয়বস্তু হলে যথাযথ হেফাজত অথবা বিক্রয়। আটে বলা হচ্ছে পচনশীল বিষয়বস্তু হলে যথাযথ হেফাজত, মানে হেফাজতে রাখবে কে, রিসিভার নিয়োগের কথা বলা হচ্ছে, বা তত্ত্বাবধায়কের কাছে রাখা হবে, এবং প্রয়োজনে সেটা বিক্রয় করে দেওয়া হতে পারে। আর 9 নম্বরে বলা হচ্ছে কোনো পক্ষের আবেদন ক্রমে, অর্থাৎ দরখাস্তকারী হোক বা প্রতিপক্ষ হোক, সাক্ষী, দলিল বা বস্তু হাজির করতে সমন জারিও করা যাবে। এখন দরখাস্তকারীর পক্ষ যদি বলে যে একটা বস্তু বা একটা দলিল আছে অমুক ব্যক্তির কাছে, তাকে সমন দিলে সে নিয়ে আসবে, আমি অনুরোধ করলে সে নিয়ে আসছে না, তেমনি প্রতিপক্ষেরও কিন্তু এই আবেদন করার সুযোগ আছে, উভয় পক্ষেরই। 10, এই ধারার ক্ষমতা 107 ধারার ক্ষমতাকে খর্ব করে না। আমি একটু আগেই 107 ধারার বক্তব্যের কথা বলেছিলাম যে 145 হচ্ছে 107 ধারার একটা নেক্সট ভার্সন, আবার 144 হচ্ছে 107 ধারার একটু উচ্চতর ভার্সন। 107 ধারায় জাস্ট মুসলেকে আবদ্ধ করা হয়, মানে এখনো খুব সিরিয়াস ম্যাটার ঘটেনি, তবে ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে, তাই তাকে মুচলেকা দিয়ে একটু আমি সামান্যভাবে তাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি অন্যায় কিন্তু সহ্য করব না, আমি মামলা করে দেব। তো 107 দিয়ে যদি তাকে শায়েস্তা করা না যায় তাহলে আসে 144, 144-এর পরে আছে 45। তার মানে 145 যদি করা হয় তাহলে আবার 107 ধারা যে করা হবে না তা না, দুইটাই করা যাবে, সেটা বলা হচ্ছে। আচ্ছা, 146 কে বলা হচ্ছে বিরোধীয় বিষয়বস্তু ক্রোক করার ক্ষমতা। তাহলে 145-এ যদি মামলা হয় তাহলে
এই বিষয়বস্তু যদি রিসিভার নিয়োগ করা হয় সেক্ষেত্রে তো অবশ্যই ক্রোক করতে হবে। তাহলে ক্রোক করার নিয়মটা কি? কে করবে ক্রোক? এই আদালতের নির্দেশে ক্রোক করা হবে, না সিভিল কোর্টের আদালতের নির্দেশ লাগবে? কোনো পক্ষ দখলে ছিল না তার মানে এটা দরখাস্তকারী পক্ষে আছে, না আহ, ছিল, না প্রতিপক্ষ ছিল দখলে বা এখন আছে, সেটা যদি বোঝা না যায়, মানে 2 মাসের মধ্যে কে ছিল, এটা যদি ধোঁয়াশা তৈরি হয়, এসিল্যান্ডও কোনো প্রতিবেদন যথাযথ দিতে পারছেন না এটা সম্পর্কে, দখল সম্পর্কে, সেক্ষেত্রে কে ছিল তা যদি বোঝা না যায়, তবে তা ম্যাজিস্ট্রেট ক্রোক করবেন। তার মানে এই সম্পত্তিটা দখলে কে ছিল বোঝা যাচ্ছে না, না আছে দরখাস্তকারীর, না আছে প্রতিপক্ষের, না আছে রহিমের, না আছে রহমানের। তাহলে কি করতে হবে? এই সম্পত্তিটা সরকার বলে ঠিক আছে, আপনাদের যেহেতু কারো দখলে নাই, এটা আমি আপাতত কোর্টের আন্ডারে ক্রোক করে রাখছি এবং একটা রিসিভার নিয়োগ করে দিচ্ছি। তবে শর্ত, যদি শান্তি ভঙ্গের আশঙ্কা না থাকে তাহলে ক্রোক প্রত্যাহার করতে হবে। তাহলে এই সম্পত্তি নিয়ে যদি মারামারির কোনো সম্ভাবনা না থাকে তাহলে আদালত ক্রোক করবে না, এবং ক্রোক করে থাকলেও সেই ক্রোকটা প্রত্যাহার করে নিবে। তার মানে তোমরা এবার নিজেরা যা পারো করো, কিন্তু মারামারি করো না। 2 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, রিসিভার নিয়োগ করলে তার মানে এই ম্যাজিস্ট্রেট কোর্ট মানে এডিএম কোর্ট যদি রিসিভার নিয়োগ করে 146 ধারা অনুসারে, 145 ধারার মামলায় 146 ধারা অনুসারে যদি রিসিভার নিয়োগ করে বা সম্পত্তি ক্রোক করার উদ্দেশ্যে রিসিভার নিয়োগ করে, তাহলে অব্যাহতি দিবে যদি দেওয়ানি আদালত না করে। তার মানে দেওয়ানি আদালত যদি কোনো রিসিভার নিয়োগ করে থাকে, মানে একই মামলা একই সম্পত্তি নিয়ে এক দেওয়ানি মামলা হয়েছে, আবার 145 ধারাতেও মামলা হয়েছে, সেই ক্ষেত্রে সিভিল কোর্টের যে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত সেইটা প্রিভেল হবে। তার মানে এইটা বেশি শক্তিশালী হবে, সিভিল কোর্টেরটা। আজকের সর্বশেষ ধারা আলোচনা করছি, 48 100, স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকুয়ারি। এইটা কিন্তু গত বছর এইখান থেকে প্রশ্ন আসছে। করতে কে পারবে? জেলা ম্যাজিস্ট্রেট বা তার অধস্তন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে এই লোকাল ইনকুয়ারি বা স্থানীয় অনুসন্ধান করতে পারবে। তারপরে কোনো মামলা সম্পর্কে স্থানীয় অনুসন্ধান করতে পারবে, বিশেষ করে 144 ধারার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা তার অধীনস্থ কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকে কে? অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তার আরো নিম্ন পর্যায়ে থাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের রাজশাহীতে দুইটা আছে, নির্বাহী 1 নির্বাহী 2। তারা এই স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারি, দুইটা মনে রাখতে হবে, বাংলা ইংলিশ উভয় করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি কারো প্রশ্ন থাকে তাহলে হাত উত্তোলন করে প্রশ্ন করবেন। আর প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে আমি ভিডিও এডিটিং এর কাজ শুরু করেছি অলরেডি। লিখিত ব্যাচে অলরেডি একটা ভিডিও দিয়েছি। লিখিত ব্যাচের সেকেন্ড ভিডিওটা আজকে রাত্রে আসতে পারে বা কালকে সকালে আসবে। আর এমসিকিউ ব্যাচের দুইটা ভিডিও কালকে দুপুরের মধ্যে বা কালকে বিকেলের মধ্যে পেয়ে যাবেন আশা করছি। বিদ্যুৎ যেহেতু আজকে মোটামুটি আছে, তাই আমি বিকেলে একটা ভিডিও এডিট করে ফেলেছি। আরেকটার ভিডিওর এডিট চলছিল, এই অবস্থায় আবার ক্লাসও শুরু করেছে। তো যাই হোক, যদি আজকের ক্লাস বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে ধারা 46 থেকে ধারা 148 পর্যন্ত, তাহলে অবশ্যই প্রশ্ন করেন। কোনো কনফিউশন থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। লাইভ ক্লাসে যদি প্রশ্ন না করেন, মেসেজে প্রশ্ন করার সুযোগ আছে, হোয়াটসঅ্যাপের প্রশ্ন করবেন, সেটার উত্তর দিয়ে দেওয়া হবে আলাদাভাবে। তো যেহেতু কেউ প্রশ্ন করছেন না, হাত উত্তোলন করছেন না, সেহেতু সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।